আমি তো মনে করেছিলাম আপনি মেয়েদের মতো সাজতে বসেছেন। এতক্ষণ লাগে রেডি হতে? ওই যে দেখো, শুরু হয়ে গেছে। কেবলই তো বলে গেল। আমার সাথে ম্যামের কি শত্রুতা আমি বুঝি না। আমায় কি সবসময় রাগ দেখানোর জন্য পায়? এটা কি পরেছেন? কেন, শার্ট। এই আপনি কি গাধা? না তো। কেন ম্যাম, ভালো না? আপনার কাছে স্যুট নেই? আছে তো। তাহলে এইসব পরেছেন কেন? যান পাল্টে আসুন, আমার মতো রেডি হয়ে আসবেন। এ কাকে নিয়ে এসেছি আমি? আমি শার্টটা দেখতে দেখতে রুমে চলে গেলাম। কি হলো বুঝলাম না। ভালোই তো ছিল। এখন কি আবার কোনো অফিসিয়ালি কাজে যাচ্ছে? আপনারা হয়তো অনেকে কিছু বুঝতে পারছেন না। আমি রাফি, একটা প্রাইভেট কোম্পানিতে জব করি। আর জিনিয়া হচ্ছে আমার ম্যাম, আর আমি ওনার পেয়ে। জিনিয়া ম্যাম যেমন রাগী তেমনই সুন্দরী। আর বাকিটা গল্পের সাথে থাকলে আপনারা সব বুঝতে পারবেন। জিনিয়া নিচে এসে বসে আছে। বাইরে গাড়ি রেডি করতে বলো জিনিয়া। একজন লোক জিনিয়ার কাছে এসে বলে, ম্যাম, আপনাদের সাথে কতজন লোক পাঠাবো? লাগবে না, শুধু একজন ভালো ড্রাইভার দাও। কিন্তু ম্যাম, বস জানতে পারলে আমাদের রাগ করবে। কিচ্ছু হবে না, আমি আব্বুকে বলে দেব। ওকে? ওকে। হঠাৎ জিনিয়ার নজর পড়ল আমার দিকে। সিঁড়িতে নেমে আসছি। জিনিয়া আমাকে দেখে অবাক হয়ে তাকিয়ে আছে। জিনিয়ার চোখ দুটো যেন আটকে গেছে। মনে মনে জিনিয়া বলল, ছেলেটা এই ড্রেসে এত হট লাগছে, আগে কখনো এইভাবে দেখিনি ওকে। অবশ্য কখনো কোনো ছেলেকে আমার মন সায় দেয়নি, কিন্তু একে দেখে মনে হচ্ছে আমার মনের গতি ভালো না। ছেলে মানুষ এত অ্যাট্রাকটিভ হয় কিভাবে? কালো স্যুটে একদম কোনো রাজকুমারের মতো লাগছে। জিনিয়ার বুকে হাত দিয়ে অনুভব করলো ওর হার্টবিট বেড়ে গেছে। আমি নিচে এসে জিনিয়াকে দেখে মনে মনে বলছি, কি ব্যাপার, ম্যাম আমার দিকে এভাবে তাকিয়ে আছে কেন? ও, বুঝতে পেরেছি, এটা মনে হয় পছন্দ হয়নি। এক্ষুনি রেগে বলে উঠবে, কি পরেছেন এটা? এসব কেউ পরে? ভালো জামা কাপড় নেই? মনে মনে নিশ্চয়ই আমাকে ঝাড়ার প্ল্যান বানাচ্ছে। আমার কথায় জিনের ঘোর কাটলো। কি হলো ম্যাম, এটাও কি ভালো না? জিনিয়া নিজেকে সামলে উঠে দাঁড়িয়ে গেল। বাইরে যেতে যেতে বলল, হয়েছে, আসুন। জিনিয়া কিভাবে যেতে দেখে আমি অবাক হলাম। কিছুই বললো না। আমি তো মনে করলাম আমাকে কথা না শুনে যাবেই না। যাক, বাঁচলাম। বাইরে এসে আমি গাড়িতে যে উঠতে যাব, তখনই দেখলাম আগে থেকে ড্রাইভার বসে আছে। জিনিয়ার দিকে একবার তাকিয়ে আবারও ড্রাইভারের দিকে তাকালাম। মনে মনে বলছি, কি করি এখন? সামনে সিটে বসবো নাকি ম্যামের পাশে? এখন তো অফিসিয়ালি কোনো কাজ নেই, তাহলে সামনেই বসি। কিন্তু সামনে বসলে আবার যদি রাগ দেখায়, আমি পাগল হয়ে যাব। করি তো করিটা কি? আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে জিনিয়া রেগে বলল, রাফি সাহেব, কি হলো? গাধার মতো দাঁড়িয়ে আছেন কেন? আমি মনে মনে বলছি, ম্যাম, আমি সত্যি মনে হয় গাধাই হয়ে গেছি। কি হলো? না না ম্যাম, কিছু না। আমি কিছু না ভেবে জিনের পাশে বসে পড়লাম। ভয়ে ভয়ে জিনের দিকে তাকিয়ে ড্রাইভারকে বললাম, চলো। কি হয়েছে? সবকিছু ঠিকঠাক আছে? হ্যাঁ ম্যাম, ওকে, সব ওকে। তো হা করে তাকিয়েছিলেন কেন বাইরে? না মানে আমি ভেবেছিলাম আমি ড্রাইভ করব, জানতাম না যে ড্রাইভার আসবে। ও না, এখানে আপনাকে ড্রাইভ করতে হবে না। ওকে ম্যাম, একটা কথা ছিল। বলুন। একটু আগে কল এসেছিল। একটা ডিল হয়েছিল গত মাসে, তো সেটারই পেমেন্ট নিয়ে আমি টাকাগুলো আমার কেবিনে রাখতে বলেছি। আপনার একবার কথা বলা উচিত। জিনের সামনে তাকিয়ে বলল, দরকার নেই, আপনি সামলে নিন। কিন্তু ম্যাম, এতগুলো টাকার ব্যাপার। তো আপনি আছেন কি করতে? জিনে আমার দিকে তাকিয়ে বলল, রাফি সাহেব, আমি কিন্তু কারোর উপর বিশ্বাস করি না। সেই জন্য তো বলছি আপনি একটু অফিসে কথা বলুন। জিনে আর একটু কাছে এসে বলল, কিন্তু আপনাকে কেন জানি বিশ্বাস করতে ইচ্ছে করছে। জিনের আমার চোখ একে অপরকে দেখে চলেছে। আমি কথাটা শুনে কি করব কি বলবো বুঝতে পারছি না। হতভঙ্গের মতো তাকিয়ে আছি। অবশ্য আমি জিনাকে এত কাছ থেকে কখনো দেখিনি। আজ এই অবস্থায় জিনের মায়া ভরা চেহারাটা আমার চোখের সামনে বিদ্যমান। আমি মনে মনে ভাবছি, ম্যাম চুলে কি নিছে? এত সুন্দর ঘ্রাণ আসছে, তাছাড়া এত বড় বড় চোখ দুটোই কি অসম্ভব মায়া। ম্যাম কথা বললে ছোট্ট একটু ডিম্পল পড়ে গালে, যেটাতে ম্যামকে আরো সুন্দর লাগে। এই সৌন্দর্য বলে প্রকাশ করা অসম্ভব। আয় হায়, আমি তো ম্যামের প্রেমে পড়ে যাব। জানি ম্যাম আমার থেকে শতগুণ উপরের মানুষ, কিন্তু আমি একজন পুরুষ। আমার মনে বসন্তের কোকিল বাসা বোনার স্বপ্ন দেখে। মনে মনে সৌন্দর্যে মায়ে নিজেকে না জড়ালাম, তাতে তো আর ম্যাম আর জানতে পারবে না। এ মায়ে আমি কেন, হাজার হাজার পুরুষও ডুবে যাবে। এই রূপে হাজারো যুবক পড়ে ছারখার হয়ে যাবে। জেনে মনে মনে বলতে লাগলো, গাধা একটা। গাধাটা এইভাবে কেন তাকিয়ে আছে? আর আশ্চর্যজনক বিষয় হলো, আমি ওর বস। আমার কথায়
যেখানে পুরো সিস্টেম পাল্টে যায়, আমার চোখে যেখানে কেউ তাকানোর সাহস পায় না, সেখানে আমি কেন এই চোখে আর তাকিয়ে থাকতে পারছি না? আমার মনে হচ্ছে রাফির চাহনির কাছে আমার চোখ দুটো নিজে নিজেই হার মেনে নিচ্ছে। শুনেছি একটা নারী তার কাছেই পরাজিত যে তার মনে রাজত্ব করে। গল্পে পড়া এই লাইনটা মানে তাহলে কি এই? না না, আমি কি ভাবছি এসব? আমার কি মাথা খারাপ হয়েছে নাকি? আমি কোথায় আর এ কোথায়? ও আমার সামান্য পিয়ে, ইচ্ছে করলে আমি এমন পিয়ে 100টা রাখতে পারি। ড্রাইভার দুজনকে এভাবে একে অপরের দিকে তাকিয়ে থাকতে দেখে কাজটা উঠিয়ে নিল। এতে জেনিয়ার সিচুয়েশন বুঝতে পেরে দ্রুত সামনে তাকালো। আমি ভয় পেয়ে গেলাম। ম্যাম আবার কিছু মনে করলো না তো? ড্রাইভার বলে উঠল, ম্যাম কোথায় থামবো? একটা ভালো জায়গায় নিয়ে চলো, যেখান থেকে সমুদ্র দেখা যাবে। ম্যাম কাছেই একটা ছোটখাটো ব্রিজ আছে। তাহলে সেখানেই চলো। ওকে। এদিকে অফিসে নিতু এসে হাজির। অফিসের হাইড রুমে নিতু বসে আছে, সামনে 3জন লোক বসে আছে। নিতুকে একজন লোক বলল, ম্যাম কোড প্লিজ। কোড? হ্যাঁ, রাফি স্যার বলেছিল আপনারা কোড চাইবেন। জি কোড বলুন, না হলে আমরা বিশ্বাস করতে পারছি না আপা আমার কাছে টাকা দেব। ওকে, নাথিং নাথিং নাথিং। ওকে ডান। পাশে দেখা 2টা ব্যাগ উঠিয়ে নিতু সামনে রাখলো। ব্যাগ দুটো খুলে দিতেই 2 ব্যাগ ভর্তি টাকা দেখে নিতু চোখ কপালে। এত টাকা! নিতু কোম্পানিতে অনেকদিন কাজ করে, তবে একসাথে এত টাকা কখনো চোখের সামনে দেখেনি। আসলে কোম্পানিতে সব টাকা পয়সার হিসেব অন্য লোকদের। আজ এমন কিছু সামনে এসে নিতু একটু ঘাবড়ে গেল। ঠিক আছে, আর চেক? হ্যাঁ এই যে। নিতু চেকটা হাতে নিয়ে বলল, ওকে ডান, তাহলে আমরা আসি। ওকে। লোকগুলো চলে গেলে নিতু চেকটা হাতে নিয়ে ভালো করে দেখলো 20 কোটি। নিতুর হাত তো কাঁপছে। মনে মনে নিতু বলছে, রাফি স্যার আমাকে এত বিশ্বাস করে, এর আগে কখনো এমনটা হয়নি। না, আমি এ বিশ্বাস কিছুতেই নষ্ট হতে দিব না। নিতুর ফোনে এমন সময় কল আসলো। ফোনটা উঠিয়ে বলল, অফিসার, কি খবর? ম্যাম, আমরা আমাদের একটা ফোর্সকে পাঠিয়ে দিয়েছি, আশা করি হয়ে যাবে। গুড। টাকা পেয়েছেন? জি পেয়েছি। ওকে। কিছুক্ষণ পর পুলিশের একটা টিম অফিসে চলে আসলো। 2জন সিকিউরিটি ওনাদের ওপরে নিয়ে আসলো। নিতু বাইরে দাঁড়িয়েছিল। সিকিউরিটি এসে বলল, সবাইকে নিতু যার যার পজিশন বলে দিল আর কড়াভাবে সবাইকে সাবধান করে দিল। সব কিছু কমপ্লিট করে নিতু আমাকে কল করলো। আমি নিতুর কলটা উঠিয়ে বললাম, কি খবর? স্যার, আমি সব কিছু আপনার কথা মতোই করেছি, পুলিশদেরও লাগিয়ে দিয়েছি। গুড। ওকে, আপনি দরকার হলে বাসায় চলে যান, আর আপনি নিজে সব কিছু দেখবেন। আমি না বলা পর্যন্ত যেন ম্যামের কেবিনে কেউ ঢুকতে না পারে, সে যেই হোক না কেন। ওকে। বাই। বাহ, কাজ তো মন দিয়েই করছেন। কি করবো ম্যাম, এটা তো আমার দায়িত্ব। আর তাছাড়া আপনি আমাকে বিশ্বাস করে দায়িত্বটা দিয়েছেন, আমি তো এটা করতে বাধ্য। গুড, এভাবেই কাজ করতে থাকুন। সিয়াম। জি মা। হ্যাঁ রে, তোকে একটা কথা বলবো। বলুন না, জিজ্ঞাসা করার কি আছে, বলো কি বলবে। না মানে, তুই কি তোর বাবার কাছে যেতে চাস? অন্যদিকে শ্যাম খাবার রেখে অবাক হয়ে বলল, কি বলছো এসব? আমি জানি তুই তোর বাবার উপর রেগে আছিস। দেখ, তুই বড় হয়েছিস, আমি চাই তুই তোর মন মতো চল। যদি তুই ওখানে যেতে চাস তাহলে যেতে পারিস, আমি কিছু মনে করব না। মা, আর কখনো এসব কথা বলবে না, আমার ভালো লাগে না। আমি সারা জীবন তোমার সাথেই থাকতে চাই। আমরা বেশ ভালো আছি, ওইসব টাকা পয়সা, ব্যবসা, বিজনেস আমার চলবে না। আচ্ছা, এখন খা, আর কথা বলতে হবে না। আমি শুধু বললাম আর কি। যতই হোক তোর বাবা তো, তার রক্ত তোর শরীরে বইছে। আমিও কি অস্বীকার করেছি নাকি? শুধু এটুকু যে সে এখন অন্য একটা সংসার করে নিয়েছে। আমাদের কথা কি কখনো ভেবেছে? তোমার দায়িত্ব কি পালন করেছে কখনো? কিছুই করেনি। একজন পিতা হিসাবে আর একজন স্বামী হিসাবে যে সকল দায়িত্ব তার ওপর ছিল, সে তার কিছুই করেনি। তাই আমি কখনোই তাকে মেনে নিতে পারবো না। আমরা যেভাবে আছি অনেক ভালো আছি। আচ্ছা, এখন খেয়ে নে, আর কথা বলতে হবে না। আর কালকে সকালে বাজার থেকে কিছু ডিম নিয়ে আসিস, ডিম ফুরিয়ে গেছে। আমি কাল একটু সকাল সকাল বেরিয়ে পড়ব। আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে আসবো কালকে, এমনিতেও কলেজ নেই। এদিকে আমাদের গাড়িটা এসে একটা বিচে থেমে গেল। আমি এসে নিয়ে নেমে আসলাম।
আমি আশেপাশে তাকিয়ে দেখলাম অনেক মানুষই এখানে আছে, সবাই এনজয় করতে ব্যস্ত। বীজটা আসলেই সুন্দর। তখন ড্রাইভার বলে, ম্যাম, এখানে প্রায় সবাই ট্যুরিস্ট, সবাই এখানে ঘুরতে আসে। তুমি এখানেই থাকো আমরা না আসা পর্যন্ত। ওকে ম্যাম। জিনিয়া সামনের দিকে হাঁটতে লাগলো। আমি পেছনে পেছনে জিনিয়াকে ফলো করতে লাগলাম। সামনের সমুদ্রের পানির শব্দে জিনিয়া এক পলকে তাকিয়ে আছে। আমি পেছনে দাঁড়িয়ে ভাবছি, কি করতে আসছে কে জানে। এত সুন্দর বীজে ম্যাম আসবে কোনো বয়ফ্রেন্ডের সাথে, তা না করে আমাকে নিয়ে হাজির। জিনিয়া দুহাত মেলে চোখ বন্ধ করে নিল, যেন প্রকৃতির সাথে মিশে যাচ্ছে জিনিয়া। পায়ের জুতো খুলে জিনিয়া অল্প পানিতে পা ডুবে হেঁটে চলেছে। আমি জিনিয়ার জুতোটা হাতে নিয়ে পেছন পেছন হেঁটেই চলেছি। জিনিয়া একটু পর বলে উঠল, রাফি সাহেব, জি ম্যাম। কেমন লাগছে? আমার? তা এখানে তো ভূত আছে, আমি ভূতকে জিজ্ঞাসা করছি। সরি ম্যাম, না ভালো, খুব ভালো লাগছে। সত্যি বীজটা অনেক সুন্দর। আমার কাছেও ভালো লেগেছে। শুনেছি এখানকার সি ফুড নাকি হেভি টেস্টি। চলুন ট্রাই করি। চলুন। জিনিয়া পানি থেকে উঠে আসতেই হঠাৎ পা ধরে চেঁচে উঠল। আমি দ্রুত এসে জিনিয়াকে বললাম, কি হয়েছে ম্যাম, আপনি ঠিক আছেন তো? মনে হয় পায়ে কিছু ঢুকেছে। আমি জিনিয়ার পাটা ধরে দেখলাম কাচের টুকরো, রক্ত বেরোচ্ছে। ম্যাম, পায়ে তো কাজ ঢুকেছে, এক্ষুনি ব্যান্ডেজ করতে হবে, রক্ত বেরোচ্ছে। তো বসে আছেন কেন, কিছু করুন। হ্যাঁ, গাড়িতে মেডিসিন থাকতে পারে, আমি নিয়ে আসছি। রাফি সাহেব, আপনার মাথায় কি কিছুই নেই? আমি দাঁড়িয়ে থাকতে পারছি না, আর আপনি এখন গাড়ির কাছে যাবেন? আমি মাথা চুলকে বললাম, তাহলে কি করব? আমি কি করে জানবো? জলদি কিছু করুন, আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না। আমি তো বেজে ফেসে গেলাম। মনে মনে বললাম, কি মুশকিল, কি করি এখন? এখানে মহারানী দাঁড়িয়ে থাকতে পারবে না, ওদিকে আমি গাড়ির কাছে যেতেও পারবো না। বলি করবো তো করবোটা কি? এমন প্যারা সহ্য করা যায়? কি হলো, চুপ করে বসে আছেন কেন? ভাবছি। কি ভাবছেন? না কিছু না ম্যাম, একটাই উপায় আছে। কি? কথা দিন আগে রাগ করবেন না, আর আমাকে কিছু করবেন না। ওকে ঠিক আছে, যা তাড়াতাড়ি করুন। সত্যি তো? বললাম তো সত্যি। তাহলে কিন্তু আমি রিস্কটা নিচ্ছি। আপনি কিন্তু পরে আমাকে কিছু বলবেন না, কথা দিয়েছেন কিন্তু। আরে বাবা, হ্যাঁ হ্যাঁ। আমি কিছুটা ভয় পেয়ে আচমকা জিনাকে কোলে তুলে নিলাম। জিনে অবাক হয়ে তাকিয়ে আছে আমার দিকে, আর মনে মনে বলছে, তাহলে এর জন্য আমাকে এইসব কথা বললো? আমাকে একেবারে কোলে তুলে নিয়েছে। আজ পর্যন্ত আমাকে কোলে তো দূরের কথা, আমার কাছে আসার সাহস কেউ পেল না, আর আজকে আমারই বিয়ে আমাকে কোলে তুলে নিয়েছে। এমন আচমকা কাজে জিনে রাগ করবে নাকি অন্য কিছু বুঝে উঠতে পারছে না। এর মাঝে আমি বললাম, আমার কোনো দোষ নেই, আমি আগে বলেছিলাম ম্যাম, আমি কিন্তু এসব আপনার ভালোর জন্য করতে বাধ্য হয়েছি। আমার কথা শুনে জিনে মনে মনে বলল, হারামি, আমাকে কোলে তুলে এখন বাদরামি করা হচ্ছে? তো আমাকে কোলে নিয়ে এখানে দাঁড়িয়ে থাকবেন? ভালো লাগছে আমাকে কোলে নিয়ে? এমা কি বলেন, ছি ছি, আমি এমন ছেলেই না ম্যাম। তো দাঁড়িয়ে আছেন কেন? আমি জিনিয়াকে নিয়ে সোজা গাড়ির কাছে চলে আসলাম। ড্রাইভার আমার কোলে জিনিয়াকে দেখে মনে মনে বলল, আমি যা ভাবছি তা কি সত্যি? বসকে কি বলবো? না, আরেকটু অবজার্ভ করি, তারপর বলা যাবে। জিনিয়াকে গাড়ির দরজা খুলে বসে দিলাম, আর মনে মনে ভাবলাম, বাবা কি ভারী, পুরো একটা পাহাড় নিয়ে আসলাম মনে হয়। হাত ব্যথা করছে এতটুকুতেই। আমি ড্রাইভারকে বললাম, গাড়িতে মেডিসিন আছে? ম্যামের পায়ে যে আঘাত লেগেছে। জি আছে, আমি আনছি। জলদি আনুন। আমি জিনিয়ার সামনে বসে পাটা নিজের হাঁটুর উপরে নিয়ে দেখলাম কাছের টুকরোটা বেশি বড় না, তবে বেশ খানিক ঢুকেছে। জিনিয়ার দিকে তাকিয়ে বললাম, ম্যাম আমি এটা বের করছি। ওকে। বাবা, ম্যাম তো দেখি ভয় পায় না। অন্য মেয়ে হলে তো এতক্ষণে চিল্লে ভূমিকম্প ডেকে আনতো, ম্যাম এত সহজে বলে দিল। শক্ত আছে বলতে হবে। আমি কাছের টুকরোটা এক টান দিয়ে বের করে নিলাম। জিনিয়া ব্যথায় আমার চুলগুলো খামচে ধরলো। আমি হাত দিয়ে চেপে ধরলাম যাতে রক্ত বেশি বের না হতে পারে। হয়েছে? জি, কিন্তু আমার চুলগুলো মনে হয় উঠে গেছে অর্ধেক। জিনিয়া দ্রুত চুলগুলো ছেড়ে দিয়ে বলল, সরি। ড্রাইভার এসে বলে, এই যে সব কিছু আছে এখানে। ওকে দাও। জিনিয়ার পায়ে ব্যান্ডেজ করে দাঁড়িয়ে গেলাম। ড্রাইভারকে সব কিছু রাখতে বললাম। জিনিয়া নিজের পাটা দেখে বলল, আমি তো হাঁটতেও পারবো না এখন। হ্যাঁ সে পারবেন না। আজ আপনি সি ফুড খাবেন তাই তো? আমি আছি না, আমি নিয়ে আসছি। আমি একা থাকবো এখানে? না, এই যে ড্রাইভার আছে তো। জিনিয়া রাগি চোখে তাকালে আমি বললাম, ওকে যাব না, আমি এখানে আছি। আচ্ছা উনি নিয়ে আসুক তাহলে। হ্যাঁ সেটাই করুন। আমি ড্রাইভারকে বলে ড্রাইভার বলল, ম্যাম,
ওই যে ওখানে দেখুন অনেক খাবারের দোকান আছে, আপনি ওখানে বসে রেস্টুরেন্টের মতো খেতে পারেন। গাড়িটা ওখানে নিয়ে যাই? তাহলে তো ভালোই হয়। ওকে চলো। খাবারের দোকানে এসে আমি নেমে জিনিয়ার দিকে হাত বাড়িয়ে বললাম, আসুন ম্যাম, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। আবার? না না, কোলে করে না, ওই যে বসার জায়গা, আমি আপনার হাত ধরে নিয়ে যাচ্ছি, আপনি আস্তে আস্তে আসুন। আমি জিনিয়াকে ধরে বসিয়ে দিলাম। খাবারের অর্ডার করে জিনিয়ার পাশে দাঁড়িয়ে বললাম, ম্যাম, আমার মনে হয় আপনার ডাক্তারের কাছে যাওয়া উচিত। স্যার জানতে পারলে আমার সাথে রাগ করবে। বাসায় গিয়ে দেখা যাবে। ওকে, তাহলে একটু তাড়াতাড়ি, মানে আমার চিন্তা হচ্ছে। বললাম না বাসায় গিয়ে দেখা যাবে। ওকে। আমি দাঁড়িয়ে আছি। খাবারগুলো আসলে জিনিয়া অনেক খুশি হয়ে গেল। আমি মনে মনে বললাম, মনে হয় ম্যাডাম সি ফুড অনেক ভালোবাসেন। খাবার দেখে কেমন খুশি হয়ে গেছে। ম্যাডাম হাসলে অনেক সুন্দর লাগে ম্যামকে, তবে হাসি খুবই কমই দেখা যায় ম্যামের চেহারায়। সবসময় রাগ নিয়ে থাকেন। জিনিয়া খাবার গালি দিয়ে আমার দিকে তাকিয়ে বলল, দাঁড়িয়ে আছেন কেন? ম্যাম, আর কিছু লাগবে বলুন, আমি নিয়ে আসছি। আমি বললাম আপনি দাঁড়িয়ে আছেন কেন? কি করব ম্যাম, আপনি তো কিছু বলেননি। বসুন। আমি কি একা খাবো নাকি? আমি আপনি কি কানে কম শোনেন? একবার বললে কানে যায় না? আমি দপ করে বসে পড়লাম। জিনিয়া খাবার দেখিয়ে বলল, খান। আমি একটা একটা করে কোনো রকম খেয়ে চলেছি। এদিকে ড্রাইভার এসব দেখে মনে মনে বলছে, কিছুই বুঝতে পারছি না, কনফার্ম বলা যাচ্ছে না কি চলছে আসলে। প্রায় 20 মিনিট পর আমি বললাম, ম্যাম, আমাদের এখন যাওয়া উচিত। আর এসব খাবার আর না খাওয়াই ভালো। অনেক খেয়েছেন, পরে সমস্যা হবে। বাইরের খাবারে আপনার শরীর খারাপ করবে। কিচ্ছু হবে না, আমার খুব ভালো লাগছে। না ম্যাম, আর খাওয়া যাবে না, আপনার শরীর খারাপ করবে। আমাকে মানা করছেন? না মানে, আপনার ভালো মন্দ আমারই তো দেখা যায়, তো আমি কি করব? তাছাড়া আপনার বাইরের খাবারে তেমন অভ্যাসও নেই। আপনি কি করে জানলেন? আপনার বাসা থেকে রেহান আমাকে সব বলেছে। একটু বেশিই করছেন না? মনে হচ্ছে কাজে একদম ডুবে আছেন। যাই হোক, আপনাকে এখন বাসায় যেতে হবে, ডাক্তারকেও দেখাতে হবে। দরকার হলে কিছু খাবার আমি নিয়ে যাচ্ছি, বাসায় গিয়ে খাবেন। জিনিয়া মনে মনে হেসে বলল, আমাকে এইভাবে আগে কখনো কেউ বলেনি, শুনতে ভালোই লাগছে। বিয়ে তো এমনই হওয়া চাই, আমার সব কাজ যে একাই ম্যানেজ করতে পারবে। দেখি আর কি কি করতে পারে আমার এই বোকা বিয়েটা। ওকে নিয়ে নিন, আমি বাসায় গিয়ে খাবো। আমি কিছু খাবার ড্রাইভারকে নিতে বললাম, আর আমি জিনিয়াকে ধরে গাড়িতে বসিয়ে দিলাম। কিছুক্ষণ পর আমরা রওনা দিলাম। বাসায় আসতেই শরীফ চৌধুরী মেয়েকে দেখে বললেন, কি রে মা, কি হয়েছে? ড্রাইভার আমাকে কল করে বলল তুই পায়ে আঘাত পেয়েছিস। আমি জিনিয়াকে সোফায় বসিয়ে বললাম, স্যার, খালি পায়ে হাঁটছিল, ভিজে কাছের একটা ছোট টুকরো ঢুকে পড়েছিল পায়ে। আমি বের করে ব্যান্ডেজ করে দিয়েছি। আমার মনে হয় ডাক্তারকে একটু দেখানো উচিত। হ্যাঁ, আমি আগেই ডাক্তারকে খবর দিয়ে নিয়ে এসেছি। ডাক্তার এদিকে আসুন, দেখুন তো কি হলো। ডক্টর এসে জিনিয়ার ব্যান্ডেজটা করে ভালো করে ড্রেসিং করে আবারও ব্যান্ডেজ করে দিল। কিছু ওষুধ লিখে দিয়ে বলল, এই ওষুধগুলো আনিয়ে নেবেন, কদিন রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। শরীফ সাহেব ডাক্তারকে বলল, ভয়ের কিছু নেই তো? আরে না, সব ঠিক আছে। জিনিয়া মনে মনে বলছে, কি শুরু করেছে সবাই? এই ছোট খাটো কাটায় কি হবে আমার? অবশ্য এরা কি আর জানে আমার সম্পর্কে? বরাবরের মতো এসব দেখে যাওয়াই ভালো। ডক্টর চলে গেলে শরীফ সাহেব মেয়ের পাশে বসে বলে, দেখে শুনে চলবি না, এখন একদম রেস্ট থাকতে হবে কিন্তু। আবু চিন্তা করো না, সামান্য চোট, ঠিক হয়ে যাবে। দেখো, আমি জানি না, ঠিক না হওয়া পর্যন্ত রেস্ট থেকে ওঠা যাবে না। আচ্ছা ঠিক আছে। শরীফ সাহেব আমার দিকে তাকিয়ে বলল, রুমে নিয়ে যাও। ওকে স্যার। সাবধানে। আমি জিনিয়াকে রুমে এনে খাটে বসিয়ে দিলাম। জিনিয়া বলল, কোথায়? কি? আমার খাবার। আমি অবাক হয়ে মনে মনে বলছি, এখনো খাবার নিয়ে পড়ে আছে। আমি মনে করেছিলাম এখন একটু শুয়ে রেস্ট নেবে, এ তো দেখছি খাবার নিয়ে পড়ে আছে। আমি ফ্রিজে রাখতে বলছি, কাল খাবেন, এখন আপনি ঘুমাবেন। খাবারগুলো নিয়ে আসেন, আমার খেতে ইচ্ছে করছে। ম্যাম অলরেডি অনেক খেয়েছেন। তো কি, আরো খেতে ইচ্ছে করছে? জি, আমি এখন পারবো না, আর স্যার আমার সাথে রাগ করবে। আপনি আমার পিএ নাকি স্যারের? আপনার। তাহলে আমার কথা শুনুন, স্যারকে নিয়ে ভাবতে হবে না। আপনি অনেক জেদি। আচ্ছা আনছি, পরে শরীর খারাপ হলে বুঝবেন। আমি চলে গেলে জিনিয়া মনে মনে এসে বলল, হ্যাঁ, জেদি তো আমি অবশ্যই, তবে আমার জেদ সম্পর্কে তো কিছুই জানো না। এর মাঝে জিনিয়ার ফোন বেজে উঠল। জিনিয়া দেখলো রাহুল কল করেছে। হ্যাঁ রাহুল, বলো। ম্যাম, আপনার বোনের উপর যারা নজর দিয়েছিল জনি লোক। জনি? এটা আবার কে?
ম্যাম, আন্ডারওয়ার্ল্ডের ছোট মোটো ইঁদুর আপনি বললে ওদেরকে বিড়ালের মুখে দিয়ে দেই। রাহুল আমার ফ্যামিলির দিকে যে নজর দেয়, আমি তাকে কখনো ছেড়ে দেওয়া পছন্দ করি না। বুঝে গেছি ম্যাম, আপনি নিশ্চিন্তে থাকুন। ম্যাম, আরেকটা কথা, ড্রাগ গ্রুপের লিডার আপনার সাথে মিটিং করতে চায়। এই বুড়োটা ইন্টারেস্টিং। ওকে বলো আগামী সপ্তাহে দেখা হচ্ছে। ওকে। আমি খাবারগুলো নিয়ে এসে বললাম, ম্যাম আপনি হাসতেছিলেন যে, সব ঠিক আছে তো? জিনিয়া মনে মনে বলল। সবকিছু শুনে ফেললো নাকি? আমার দিকে তাকিয়ে জিনিয়া বলল, কি বলছেন এইসব? আমি হাসতে পারি না? না তা বলছি না, মানে এভাবে হাসতে দেখিনি তো কখনো। আপনাকে বলে হাসতে হবে নাকি? আমি সে কথা বলিনি ম্যাম। তো কি বলেছেন? কি জন্য যে বলতে গেলাম, খামোকার রাগ শুনলাম। খাবারগুলো সামনে দিয়ে বললাম, সরি ম্যাম, আমার ভুল হয়ে গেছে, আপনি খেয়ে নিন। এতটুকু? হ্যাঁ, বাকিটুকু পরে খাবেন। জিনিয়া কিছু বলতে আর বললো না। খাবারটা খেতে খেতে জিনিয়া বলল, আপনি এখন যেতে পারেন। আপনি খাবার শেষ করুন, তারপর আমি যাব। বললাম না যেতে পারেন। আমি কিছু না বলেই চলে গেলাম। পরদিন সকালে ঘুম থেকে উঠলাম সকালেই, উঠে ফ্রেশ হতে চলে গেলাম। এদিকে আকরাম সাহেব কফি খেতে খেতে বললেন, বশির, মায়েরকে ডাকো। ছোট সাহেব তো ঘুমাচ্ছে। বললাম না ডাকো। বশির দ্রুত চলে গেল। একটিবার মাহির হাই তুলতে তুলতে এসে চেয়ারে বসে বলল, ড্যাড এত সকালে কেন ডাকলে? আকরাম সাহেব কফিটা রেখে বলল, মাহির, তুমি জিনের পেছন ছেড়ে দাও, ভুলে যাও সব। মাহির অবাক হয়ে বলল, ড্যাড কি হয়েছে? হঠাৎ কি হয়েছে তোমার? এখন এসব বলছে কেন? মাহির, যা বলছি তাই করো। জিনের কাছ থেকে 100 হাত দূরে থাকবে। কাল রাতে আমি তোমাকে কথাগুলো বলতে চেয়েছিলাম, কিন্তু তুমি লেট করে বাসায় ফিরেছ। কিন্তু ড্যাড হঠাৎ কি হলো? মাহির, তুমি যে জিনিয়াকে চেনো, সে একজন বিজনেসম্যান ছাড়া অন্য কিছু। মানে এই সমাজে সে একজন বিজনেসম্যান, কিন্তু তার আরেকটা রূপ আছে যেটা ভয়ঙ্কর। কি বলছো? আমি বুঝতে পারছি না। জিনিয়াকে জানো? কে? আন্ডারওয়ার্ল্ডের কুইন। মানে তোমার ভাবনার থেকেও ভয়ঙ্কর। জিনিয়ার বোনকে কিডন্যাপ করার জন্য আমি আন্ডারওয়ার্ল্ডের একজন ডনের সাথে কথা বলেছিলাম, আর সকালে খবর পেলাম সেই গ্রুপটাকে কারা যেন মেরে ফেলেছে। ওই গ্রুপে মিনিমাম 1000-এর উপরের লোক ছিল, আর এক রাতে ফিনিশ হয়ে গেছে। আর এসব ওই জিনিয়ার লোকেরই কাজ। এবার বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? মাহির অবাক হয়ে বসে আছে। এটা তো অবিশ্বাস্য ড্যাড। কিছু জিনিস বিশ্বাস না হলেও করতে হয়। তুমি আমার একমাত্র ছেলে, তোমার কিছু হলে আমি নিজেকে মাফ করতে পারবো না। তাই এসব থেকে তুমি দূরে থাকো। তুমি ব্যাংকক চলে যাও, আমি তোমাকে পরে ডেকে নেব। কিন্তু আর কিন্তু না, এই নাও টিকিট, কালকে তোমার ফ্লাইট। এদিকে শরীফ সাহেব জিনিয়ার দেখাশোনার জন্য দুজন মহিলাকে রেখে দিয়েছে। আমি ফ্রেশ হয়ে নিচে এসে কফি বানাতে গেলাম। ততক্ষণে মহিলারা কফি বানিয়ে জিনিয়ার রুমে চলে এসেছে। জিনিয়া উঠে ওনাদের দেখে বলল, আপনারা কারা? ম্যাম, স্যার আমাদের আপনার দেখাশোনার জন্য রেখেছে। আমাকে আব্বু কোথায়? শরীফ সাহেব রুমে ঢুকতে ঢুকতে বলল, আমি এই যে। এখন কেমন লাগছে মা? পায়ে ব্যথা করছে? জিনিয়া এসব বাদ দিয়ে বলে, আব্বু এসব কি? কেন? এদের লাগবে না। কেন? এরা তোকে দেখে রাখবে, তুই তো ভালো করে হাঁটতে পারছিস না। তাছাড়া তোর মা কাল রাতেই আমাকে বারবার করে বলছে আমার মেয়ের যেন কিছু না হয়, না হলে আমার কপালে শনি আছে। আব্বু আমার লাগবে এসব। তাহলে কিভাবে হবে? আব্বু আমার দেখে রাখার জন্য তুমি তো আছো। আমি তো সারাদিন অফিস থাকি, আমি কি তোর কাছে সবসময় থাকতে পারি? সমস্যা নেই, আমার বিয়ে আছে না। বিয়ে? মানে রাফি? হ্যাঁ, ও সব দেখে নেবে। মানে সিম্পল, আমার বিয়ে আমার সব কাজ দেখে নেবে। শরীফ সাহেব কিছু বলতে যাবে, তখনই আমি রুমে কফি হাতে নিয়ে ঢুকলাম। ম্যাম উঠে পড়ুন, কফি নিয়ে এসছি। কফিটা নিয়ে ভেতরে আসতেই সবাইকে দেখে আমি অবাক হয়ে গেলাম। আমাকে কফি আনতে দেখে জিনিয়া আমাকে দেখে বলল, এই তো রাফি সাহেব চলে এসেছে, কফিও নিয়ে এসেছে। আব্বু তুমি এদের নিয়ে যাও, তাছাড়া আমি বাইরে কাউকে এতটা বিশ্বাস করি না। শরীফ সাহেব মাথা নাড়িয়ে বলল, ওকে, তুই যেমন চাস তেমনই কর, আমি ওদের নিয়ে যাচ্ছি, তুই কিন্তু নিজের খেয়াল রাখবি। আমার দিকে তাকিয়ে শরীফ সাহেব বললেন, রাফি। জি স্যার। আমার মেয়ের যেন কোনো কিছু সমস্যা না হয়, না হলে কিন্তু আমি তোমাকে সমস্যা বানিয়ে দিব। আমি ঘাবড়ে গেলাম। আপনি কিছুই টেনশন করবেন না, আমি আছি তো। ম্যামের সব কিছু আমি নিজেই দেখে নেব। গুড, আমি বের হচ্ছি। ওকে।
ওনারা চলে গেলে আমি জিনিয়াকে কপিটা দিয়ে বললাম, ম্যাম একটা কথা ছিল। কি কথা? না মানে আপনার দেখাশোনার জন্য ওনাদের রাখলে ভালো হতো। কেন, আপনি আছেন কি করতে? না মানে কিসের মানে? মানে আমি তো ছেলে মানুষ, ওনারা থাকলে আপনার ভালো করে কেয়ার করতে পারতো। রাফি সাহেব, আপনি একটু বেশিই বলছেন। সরি ম্যাম, আসলে আমার মনে হলো তাই বললাম। নিজের মনকে সামলান, এত ভাবতে হবে না। জি। আমি বাইরে গার্ডেনে যাব, আমাকে নিয়ে চলুন। এখন? তো কখন? নিয়ে চলুন আমাকে। আচ্ছা আমার হাতটা ধরুন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। রুমের বাইরে নিয়ে এসে বললাম, ম্যাম এখন কেমন ফিল হচ্ছে? মানে পায়ে কি ব্যথা আছে? হ্যাঁ, এখনো আছে, তবে কাল থেকে একটু বেটার মনে হচ্ছে। আসতে নামুন ম্যাম, দেখে নামুন। আমি কি বাচ্চা নাকি? আমাকে এত বলতে হবে না। আমি মনে মনে বলছি, বাচ্চাদের মতোই তো সবসময় যেতে থাকে। একটু নামতেই হঠাৎ করে জিনিয়া পা সামলাতে না পেরে পড়ে যেতে লাগলো। আমি জিনিয়াকে ধরে ফেললাম। জিনিয়া সিঁড়ির দিকে তাকিয়ে বলল, এতটুকুর জন্য বেঁচে গেছি। দেখলেন, আমি বলেছিলাম দেখে পা ফেলতে। আমি না হলে তো এখন আরেকটা পাও যেত। জিনিয়া আমার কথায় কান্না দিয়ে নিজের কোমরের দিকে তাকিয়ে আছে। ম্যাম আপনি ঠিক আছেন তো? চলতে পারবেন? জিনিয়া চোখ উঠিয়ে রাগী স্বরে বল, আপনার হাতটা একটু বেশি চলে মনে হচ্ছে। হাত? কেন ম্যাম? বলি হাতটা কোথায়? কোথায় আবার? আমি হাতের দিকে তাকিয়ে ভেবাচাকা খেয়ে গেলাম। সরি ম্যাম, আমার কোনো দোষ নেই। আমি তো আপনাকে বাঁচানোর জন্য সত্যি আমি। চুপ! আপনি না যতটা ন্যাকা সাজেন ততটা না। আমার সাথে ফ্লার্ট করছেন? আচ্ছা জ্বালা তো, আমি কি ইচ্ছে করে ওখানে হাত দিয়েছি নাকি? আমি তো পড়ে যাওয়ার হাত থেকে বাঁচানোর জন্য ধরেছি। আমার কি দোষ? কেন যে আমি এই কোম্পানিতে চাকরি করতে এসেছিলাম? হনুমানের মতো তাকিয়ে আছেন কেন? আমাকে এখন নিয়ে চলুন। একে তো উল্টোপাল্টা কাজ করবে, আবার এভাবে ন্যাকা সাজবে। সরি ম্যাম। পারেন তো এই একটা কথাই বলতে। নিয়ে চলুন এখন। আচ্ছা আসুন, আসতে পারাখুন এবার, না হলে পরে আমাকে আবার ঝাড়ি শুনতে হবে। কি বললেন? আমি ঝাড়ি মারি? ইস, কি বলে ফেললাম, নিজের মুখটাও চুপ রাখতে পারি না। সরি। রাখুন আপনার সরি। আমাকে এই কথা বলার সাহস কিভাবে হয়? ম্যাম রেগে আমাকে ফায়ার করে দিন, আমি আপনার বিয়ে হওয়ার যোগ্য না। জিনিয়া মনে মনে বলল, ও আমাকে রাগিয়ে জব থেকে বাঁচার ধান্দা। বাহ, কি বুদ্ধি আমার বিয়ের। চান্দু, এত জলদি কিসের? আমার হাত থেকে তোমার বলতে গেলে আর মুক্তি নেই। তোমাকে পার্মানেন্টলি সেভ করে ফেলেছি আমার বিয়ে হিসাবে। থাপ্পড় কয়টা খাবেন? আমি মুখে হাত দিলাম। থাক, আপনার আর কষ্ট করার দরকার নেই। তাছাড়া এখনো মুখে ব্যথা আছে। তাহলে কথা না বলে আমাকে নিয়ে চলুন। আসুন ধীরে ধীরে। থুরবাল, আমি এভাবে যেতে পারবো না। তাহলে কিভাবে যাবেন? আমি কি করে বলবো? আপনি আমার বিয়ে, আপনি জানেন কেমন বিয়ে, যে একটুও পারবেন না। তাড়াতাড়ি কিভাবে যাব তার ব্যবস্থা করুন। জিনের এমন কথা শুনে আমি মনে মনে বললাম, কেউ আমার একটু মারে। কোথায় ফেসে গেছে আমি? এদিকে গেল আমার দোষ, ওদিকে গেল আমারই দোষ। আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে জিনিয়া বলে, আবার তাকিয়ে আছেন, কিছু করুন। এভাবে দাঁড়িয়ে থাকবো নাকি? আমি মনে মনে ভাবছি, না, থাপ্পড় খেতেই হবে, উপায় নেই। কোলে করে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু ম্যামেতে রেগে আবার আমাকে দোষ দেবেই। দেখ, রেগে মেগে আমাকে চাকরি থেকে বের করে দিলে ভালোই হবে, বেঁচে যাব আমি। আমি কিছু না ভেবে জিনিয়াকে একটানে কোলে তুলে নিলাম। জিনিয়া মনে মনে বলল, আমি জানতাম গাধাটা এটাই করবে। সুযোগ পেলেই আমাকে কোলে তুলে নেওয়া। ভাবছি আমার কাছে আসতে যেখানে অন্যরা 10 বার ভাবে এত বড় বিজনেসম্যান আমি, তার চেয়ে বড় কথা আন্ডারওয়ার্ল্ড আমার নামে যেখানে কাঁপে, সেই আমাকে এই ছেলে এইভাবে যখন তখন যা খুশি করে চলেছে। কিন্তু এতে আমার যে কেন রাগ হয় না, বিষয়টা একটু আশ্চর্যজনক। মানে আমিও কিছু বলতে পারি না। কেমন একটা অনুভূতি হয় মনে, আমাকে কেমন চুপ করিয়ে রাখে। আমি জিনিয়াকে বাইরে গার্ডেনে এনে বসিয়ে দিলাম। জিনিয়া চুপ করে এখন আমাকে দেখেই চলেছে। আমি সামনে দাঁড়িয়ে মাথা নিচু করে আছি। জানি আমার এটা করা উচিত হয়নি। আপনাকে আর কষ্ট করে কিছু বলতে হবে না, নিন থাপ্পড়টা মেরে দিন। জিনিয়া মনে মনে বলল, গাধা একটা। তবে এই ভীতু মুখটা দেখতে বেশ লাগে। আপনি তো দাঁড়িয়ে আছেন, মারবো কি করে? আমি বসে পড়লাম, মুখটা এগিয়ে দিয়ে বললাম, নিন। আমার এখন মুড নেই, পরে দেখা যাবে। থাপ্পড় মারার জন্য আবার মুডের দরকার হয় নাকি? এই মেয়েটা মনে হয় ভুল করে এই গ্রহে জন্ম নিয়েছে। এর তো অন্য গ্রহে জন্ম নেওয়া উচিত ছিল। আপনার কিছু লাগবে? না, আমার ল্যাপটপটা নিয়ে আসুন। ওকে। আমি ভেতরে চলে গেলাম। এদিকে জাহানারা বেগম ফোন দিয়ে দৌড়ে শাহনাজ বেগমের কাছে এসে বলল, ম্যাডাম ফোন করেছে,
কে রে? আপনার ভাই মনে হয়। কই দে তো। হ্যালো ভাইজান। হ্যাঁ রে, কেমন আছিস? ভালো, তুমি কেমন আছো? সে আমি ভালো আছি। তোমাদের না আসার কথা? হ্যাঁ, সে তো আসবো। তুমি তো জানো জিনিয়ার আব্বু এখনো বাসায় আসেনি। জিনিয়াও পরশু ওখানে গেছে। জিনিয়া আসলে ওকে সাথে নিয়ে আসবো। সেটা আমি জানি না। তোরা কাল না হয় পরশু আমার বাসায় চলে আসবি। মেয়েটার বিয়ে আর তোরা আসবি না, আমি কিন্তু কিছুই শুনবো না। আচ্ছা, আমি তাহলে ফোন দিচ্ছি, দেখি কি বলে। আচ্ছা, রাখছি তাহলে। ওকে। জিনিয়ার নাম্বারটা বের করে ওকে কল দিল। আমার হয়েছে জ্বালা। সবাই খালি বিজনেস আর বিজনেস নিয়ে পড়ে থাকে। বলি ফ্যামিলির নামেও তো জিনিস আছে নাকি? কারো তো সে কথা মাথায় থাকে না। জিনিয়ার ফোনটা আমার পকেটে বেজে উঠতেই আমি ফোনটা বের করে দেখলাম আম্মু নামে সেভ করা। আমি কলটা ধরতে গিয়েও ধরলাম না। আবার মনে মনে ভাবলাম, না ধরলে ম্যাম আবার আমাকে কথা শোনাবে। তাই আমি ফোনটা ধরে সালাম দিয়ে বললাম, জি ম্যাডাম। কে? ম্যাডাম, আমি রাফি। ও, জিনিয়ার বিয়ে তাই না? জি জি। তা জিনিয়া কোথায়? ম্যাম গার্ডেনে বসে আছেন, আমি দিচ্ছি। তাড়াতাড়ি দাও তো। আমি ফোনটা নিয়ে দ্রুত জিনিয়ার কাছে এসে বললাম, ম্যাম আপনার বাসা থেকে কল করেছে। জিনিয়া ল্যাপটপ থেকে মুখ উঠিয়ে বলল, কে কল করেছে? আপনার আম্মু ফোন করেছে। আমার কাছ থেকে ফোনটা নিয়ে জিনিয়া বলে, হ্যাঁ মা বলো। কি রে, তোর কি অবস্থা এখন? পায়ের অবস্থা কেমন? সবকিছু ঠিকঠাক আছে, আর 2 দিন গেলেই সেরে যাবে মনে হয়। তোর মামা ফোন করেছিল তো? তোর কাছে বললাম না মার্জিয়ার বিয়ে? ফোন করে আমাদের কাল বা পরশু অবশ্যই যেতে বলছে। কিন্তু আমি তো এখানে। তোর আব্বু কোথায়? লোকটাকে এতবার কল করছি, আমার কল ধরছেই না। আম্মু আব্বু মনে হয় কোনো মিটিংয়ে আছে। সারা জীবন তো ওই মিটিং করেই গেল। আমার সোজা কথা, তুই কাল অথবা পরশু বাসায় চলে আসবি। সে না আসুক, ওই বিজনেস নিয়ে পড়ে থাকুক, তুই বাসায় চলে আসবি কাল বা পরশু। আমি আর কোনো কথা শুনতে চাই না। কিন্তু? আবার কিসের কিন্তু? বললাম না বাসায় চলে আসবে। আমি আব্বুর সঙ্গে কথা বলে জানাচ্ছি। সে কথা বলিস আর না বলিস, আমি যেন কাল অথবা পরশু থেকে বাসায় পাই, এটাই আমার শেষ কথা। ফোন কেটে গেলে জিনি আবারও বলল, যাক বাবা, আম্মু দেখছি রেগে আছে। না, মনে হয় বাসায় না গিয়ে কোনো উপায় নেই। জিনিয়া ফোনটা আমার দিকে এগিয়ে দিয়ে বলল, আমাদের মনে হয় বাসায় যেতে হবে। ফোন না নিয়ে আমি বললাম, ওকে, আমি তাহলে সবকিছু গুছিয়ে নিচ্ছি। ফোনটা ধরুন। ফোন তো এমনিতেই আমার কাছে আছে, আর অফিসের ফোন আমার কাছে আছে। এটা তো আপনার পার্সোনাল ফোন, এটা আমার মনে হয় আপনার কাছে থাকাই ভালো হবে। আপনি আমার পিয়ে না? সে তো পিয়ে, কিন্তু। আবার কিসের কিন্তু? এবার কিন্তু আমার মাথা হেট হয়ে যাবে। তার কি দরকার? আপনার মাথা হেট হলে আপনার থেকে আমার সমস্যা বেশি হবে। যাক, ভালোই বুঝতে পারছেন। যান, লাগেজ গুছিয়ে নিন। ওকে। এদিকে আমার বন্ধু হিমেল আমাদের বাসায় আসতেই দেখলো আব্বু আম্মু বসে আছে। হিমেলকে দেখে আব্বু বলল, হিমেল আসো আসো, তোমার জন্য অপেক্ষায় ছিলাম। হিমেল এসে বসে পড়ে। কি হয়েছে আঙ্কেল, সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে। তোমাকে ডাকলাম কিছু কথা বলতে। কি কথা আঙ্কেল? তুমি তো রাফের বন্ধু, তোমার তো সব জানার কথা। আসলে আমরা রাফের বিয়ের ব্যাপারে কথা বলছিলাম। মেয়ে দেখছি একটা। আচ্ছা, রাফি কি কোনো মেয়েকে পছন্দ করে? আঙ্কেল, বিয়ে ঠিক করে ফেলেছেন? না, আমার শুনেছি একটা মেয়ের কথা, ছবি দেখেছি। যদি রাফির কোনো মেয়ের পছন্দ না থাকে তাহলে বাসায় আসলে দেখে আসি। ও আচ্ছা। না আঙ্কেল, রাফিকে কখনো কোনো মেয়ের সাথে কথা বলতে দেখিনি। ও সবের মাঝে নেই। তাহলে তো ভালো কথা। তাহলে রাফি বাসায় আসলে ওকে নিয়ে যাওয়া যাবে, কি বলো আয়েশার মা? হ্যাঁ, তাই ভালো হবে। বাবা হিমেল, তোমাকে কিন্তু থাকতে হবে, আর ওই হাসনাতকেও থাকতে বলো। তোমরা দুজন অবশ্যই থাকবে। সে থাকবো। তাহলে আমি আসি আন্টি এখন? হ্যাঁ, আসো। হিমেল বাসা থেকে বেরিয়ে এসে বলল, যাক, রাফির বিয়ে তাহলে এবার হবে। খুশির খবরটা দেই বেটাকে। আমাকে ফোন করতে আমি ফোনটা ধরলাম। কিরে হিমেল? ভাই, খুশির খবর। কিরে, তুই কি বাবা হতে চলেছিস? না রে, তুই বর হতে চলেছিস। মানে আঙ্কেল আমাকে একটু আগে ডেকেছিল, আমাকে সব বলল। তুই বাসায় আসলে মেয়ে দেখতে যাবে। জলদি আয় বেটা। কি বলিস? আবার শুরু হয়ে গেছে? বিয়ে করার কোনো প্ল্যান নেই এখন?
তা আঙ্কেল আন্টিকে দেখে যা বুঝলাম তাতে এবার আর তোর বিয়ে না দিয়ে ছাড়বে না। মানে সিরিয়াস? জলদি আয়। রাখ ফোন, টেনশনে ফেলে দিলি, এখন রাখ। আমি ফোনটা হাতে নিয়ে বের করে ভাবতে লাগলাম, আমার বাসা থেকে বিয়ের চাপ, কি করি এখন? না, কিছু একটা ভাবতে হবে, না হলে বউ নামক ঘন্টা আমার গলায় ঝুলিয়ে দেবে। এবার লাগেজ গুছিয়ে আমি বসে বসে ভেবে চলেছি কি করা যায়। এদিকে দেখতে দেখতে দুপুর করে বিকেল হয়ে গেছে। শরীফ সাহেব অফিস থেকে এসে ফ্রেশ হয়ে নিচে এসে খালেদ সাহেবকে বলল, মা, মনিকে ডাকো তো। জিনিয়াকে আমি ধরে ধরে আস্তে আস্তে নিচে নিয়ে আসলাম। সোফায় বসে জিনিয়া বলে, আব্বু, মিটিং কেমন হলো? ঠিকঠাক। তোমার কি অবস্থা? আমিও ঠিকঠাক। আম্মু ফোন করেছিল, তোমার উপর রেগে আছে অনেক। তাই নাকি? কি বলো? মার্জিয়ার বিয়ে তো, সেখানে যেতে বলেছে। ওহো, মনে ছিল না, কিন্তু আমার তো এখন যাওয়া অসম্ভব। একটা কাজ করো, তুমি চলে যাও। এখানে আমি সামলে নেব, চিন্তা করো না। ওকে, তাহলে ঠিক আছে। হ্যাঁ, কালকেই তাহলে চলে যাও, আমি টিকিট ম্যানেজ করে দিচ্ছি। ওকে। রাতে জিনিয়া ডিনার করে ওষুধ খাওয়ার জন্য উঠতে গেল, তবে উঠতে পারলো না, পায়ে এখনো ব্যথা আছে। টেবিলের ওপর ওষুধ রাখা। জিনিয়া তারপরেও খাট থেকে নেমে আস্তে আস্তে যেতে লাগলো। টেবিলের একটু কাছে যেতেই শেষমেশে সামলাতে না পেরে জিনিয়া নিচে পড়ে গেল। নিচে পড়তেই জিনিয়া চেঁচিয়ে উঠল। আমি নিচে শরীফ সাহেবের সাথে কথা বলছিলাম। সবাই জিনিয়ার রুম থেকে চিৎকার শুনে দৌড়ে জিনিয়ার রুমে গেলাম। আমি জিনিয়াকে নিচে পড়ে থাকতে দেখে দৌড়ে গিয়ে জিনিয়াকে বললাম, ম্যাম আপনি এখানে? আপনি ঠিক আছেন তো? কি হয়েছে আপনার? মা, কি হয়েছে? আর তুই এখানে কেন? কিছু লাগলে বলবি তো, বাসায় এক্সট্রা লোক, তুই কেন এখানে উঠে আসলি? আমি জিনিয়াকে তুলে খাটে বসিয়ে দিলাম। আব্বু, কিছু হয়নি, ওষুধটা নিতে গিয়েছিলাম কিন্তু হঠাৎ করে পড়ে গেছি, তাছাড়া ঠিক আছি আমি। আরে কিছু লাগলে আমাকে বলতেন, আমি তো নিচেই ছিলাম। আপনি কেন একে একে এসব করতে গেছেন? এখন যদি পায়ে আরও চোট লাগতো, নিজের খেয়াল রাখতে পারেন না? জিনে আমার দিকে তাকিয়ে মনে মনে বলতে লাগলো, রাফিকে এমন ভাবে বলতে প্রথম দেখলাম, তাছাড়া ওর মাঝে চিন্তার ছাপ। আশ্চর্যজনক বিষয় হলো আমার এতে ভালো লাগছে। আমাকে এভাবে বলার সাহস কারো হয়নি আজ পর্যন্ত, কিন্তু রাফির মুখ থেকে শুনতে ভালো লাগছে না। শরীফ সাহেব আর কিছু না বলে সবাইকে বাইরে যেতে বলল, নিজেও বাইরে চলে আসলেন। আমি জিনাকে ওষুধ খেয়ে বললাম, কিছু লাগলে আমাকে বলবেন, এভাবে আন্দাজে কেন কাজ করতে চান? আপনাকে এত চিন্তা করতে কে বলেছে? আমি ছোট খুকি না। আমি তো করতে চাই না, কিন্তু করতে বাধ্য। কেন? ওমা, আপনি তো সবসময় বলেন, ভুলে গেছেন? ওই যে আমি পেয়ে, তাও আবার আপনার। ও আচ্ছা, তা পিএ সাহেব কালকের ব্যবস্থা কি হয়েছে? সেটা নিয়ে তো স্যারের সাথে কথা বলছিলাম, সবকিছু ম্যানেজ হয়ে গেছে। কাল সকাল আমরা যাচ্ছি। ওকে, গুড। আচ্ছা আপনি শুয়ে পড়ুন, কাল সকাল সকাল বের হতে হবে। সে যাওয়া যাবে, এখন আমার মাথাটা একটু ম্যাসেজ করে দিন তো, মাথাটা খুব ধরেছে। আমি এই কথা শুনে মনে মনে ভাবতে লাগলাম, নাও এবার এই কাজও আমাকে দিয়ে করাবে। আসলে যা বুঝলাম তাতে এই পেয়ে আর চাকর বাকরের মাঝে কোনো পার্থক্যই নেই, খালি মালিক অথবা বসের কথা মতো ওঠা আর বসা। আমি জিনিয়াকে শুয়ে দিলাম, মাথার পাশে বসে জিনিয়ার মাথাটা ম্যাসেজ করতে লাগলাম ভালো করে। কিছুক্ষণ পর জিনিয়া ঘুমিয়ে পড়লো, কিন্তু আমি বুঝতে পারছি না ম্যাম ঘুমিয়ে গেছে নাকি জেগে আছে। আমি হালকা করে ডাকলাম, কিন্তু জিনিয়া সাড়া দিল না। আমি মোবাইলটা অন করে দেখলাম 11টা বেজে গেছে। জিনিয়ার মাথা থেকে হাত সরিয়ে নিয়ে জিনিয়ার মুখের দিকে তাকিয়ে আছি। 2 মিনিট তাকিয়ে আমি মুচকে এসে দিলাম। পরে মনে মনে বললাম, কি নিষ্পাপ চেহারা, অসম্ভব মায়ের চেহারায়, দেখো একদম বাচ্চাদের মতো লাগছে। ইচ্ছে হচ্ছে এই টষ্ট সকালটা টেনে দেই। এত কিউট মেয়েটা আসলে এত রাগি আর জেদি, কে বলতে পারবে? এই মুখটাকে দেখে এখন বোঝাই যাবে না। মনে হচ্ছে এক ঘুমন্ত পরি সামনে ঘুমিয়ে আছে। কিছুক্ষণ এভাবে থেকেই জিনের গালে একটা চাদর দিয়ে এসিটা হালকা কমিয়ে আমি লাইট অফ করে দিলাম। দরজাটা লাগিয়ে নিজের রুমে চলে যাই। শরীফ সাহেব এসব দেখে মুচকে এসে কি যেন ভেবে চলে গেলেন। পরদিন সকালে আমি বাসায় ফোন করতেই ছোট বোন ফোনটা ধরে বলল, ভাইয়া কেমন আছো? ভালো, কি করিস? স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছি। আম্মু কোথায় রে? রান্না করছে। ও শোন, আম্মুকে বলিস আমি বাসায় চলে আসছি। আজকে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আমি ফোনটা রেখে ফ্রেশ হতে চলে গেলাম। এদিকে জিনিয়া নাস্তা শেষে নিজেও রেডি হয়ে নিল। একজন লোক আমাদের লাগেজ গাড়িতে উঠে রেখেছে আগেই। জিনিয়া বসে বসে ওর আব্বুর সাথে কথা বলছে। আমি নিচে এসে জিনিয়াকে রেডি দেখে মনে মনে ভাবলাম, বাহ আজকে এত জলদি, বউ দেখছি না তো। যাই হোক, উঠেছে ভালো হয়েছে, আমাকে আর কষ্ট করতে হলো না। আমি আসতেই জিনিয়া বলল, আব্বু রাফি সাহেব এসে গেছে, তাহলে আমরা আসি। হ্যাঁ, দেরি করা ঠিক হবে না।
আর তুমি কিন্তু জলদি চলে আসবে, না হলে আম্মু তোমাকে কি বলবে কে জানে। তোর মাকে আমি সামনে নিব, তাহলে বেরিয়ে পড়। আমি জিনিয়াকে ধরে বাইরে নিয়ে এসে গাড়িতে বসে দিলাম। এরপর দুজনে বেরিয়ে পড়লাম। গাড়িতে বসে জিনিয়া ফোন টিপতে টিপতে হঠাৎ করে বলল, রাফি সাহেব। জি ম্যাম। কাল রাতে আপনি ওভাবে কি দেখছিলেন? কাল রাতে? কি ব্যাপার, কাল রাতের কথা ম্যাম কি করে জানলো? কাল রাতে তো আমি ম্যামকে দেখছিলাম, কিন্তু ম্যাম তো ঘুমিয়ে গেছিল। তাহলে জানলো কি করে? রুমে তার কেউই ছিল না, কেমনে কি? এখন কি বলি? যিনি আমাকে চুপ থাকতে দেখে ফোনটা রেখে বলল, চুপ করে আছেন যে, বলুন। না না ম্যাম, কি দেখব, আমি তো আপনার সেবাই করছিলাম। আপনি ঘুমিয়ে যাবার পর। হ্যাঁ, ঘুমিয়ে যাবার পর কি দেখেছিলেন ওভাবে? কি কি কিছু না। আপনি ঘামছেন কেন? গরম পড়ছে তো। গাড়িতে এসি চলছে। ও, এসি চলছে? আসলে আমি একটু ঘামি, মানে এসিতেও ঘামি, তাই মনে হয়। এখনো বলেননি কিন্তু। ফেসে গেছি রে, কি বলবো এখন? আর ম্যাম জানলো কি করে সেটাই তো বুঝতে পারছি না। না না, কিছু একটা বলে তো এখন ম্যামকে বুঝে দিতে হবে, না হলে ম্যাম আমাকে ছাড়বেই না। কি হলো? চুপ করে থাকা লোক আমার কিন্তু একদম সহ্য হয় না। ম্যাম, আপনাকেই দেখছিলাম। এটা কি হলো? ভেবেছিলাম কথা ঘুরিয়ে নিবে, কিন্তু এত সরাসরি বলে দিল। থুর, মজাই নিতে পারলাম না। মজা যখন নিতে পারলাম না, তখন রাগ দেখাতেই পারি। আমাকে দেখেছিলেন? রাফি সাহেব, ভুলে যাবেন না আমি কে আর আপনি কে। তাছাড়া আমাকে রাতে সুযোগ নিয়ে আপনি দেখেছিলেন? কোন মতলবে দেখছিলেন? না না, আপনি ভুল হচ্ছেন। আপনি যা হচ্ছেন তা একদমই না। আসলে আমি তো চলেই যাচ্ছিলাম, কিন্তু আপনাকে দেখে আর যেতে পারিনি। আসলে আমি আপনাকে দেখছিলাম এই জন্য যে আপনি কিভাবে এত বড় বিজনেসম্যান হলেন। আপনাকে তো আর অন্য সময় দেখা যায় না, মানে ওভাবে, তাই একটু দেখছিলাম আর নিজেকে আপনার মতো করে তৈরি করব ভাবছিলাম। বাহ, কথা তো ভালোই বানাতে পারে, তবে বেচারার মুখটা দেখার মতো, কেমন ভয়ে ঘেমে উঠছে। আচ্ছা, তাই নাকি? হ্যাঁ সত্যি, কিন্তু ম্যাম আমি বুঝতে পারছি না যে। আমি কি করে জানলাম, তাই তো? হ্যাঁ সেটাই। রাফি সাহেব, রুমে যে ক্যামেরা ছিল সেটা আপনার দেখা উচিত ছিল। ক্যামেরা? ও তাই বলি। আপনি আমার পিএ, আপনার তো এতটুকু সেন্স থাকা দরকার। সরি ম্যাম, এরপর থেকে ক্যামেরা চেক করে নেব। কিন্তু না না, কিছু না, ওই মুখ ফসকে বেরিয়ে গেছে। দেখতে দেখতে বিকেল হয়ে এসছে। আমিও জিনিয়াও পৌঁছে গেলাম। অবশ্য আমরা আগেই চলে এসেছি, তবে আমার জোড়াজোড়িতে জিনিয়াকে আগে অফিসে আসতে হলো। আমরা অফিসে আসতেই নিতু রিসিভ করে নিল আমাদের দুজনকে। জিনিয়া নিজের কেবিনে বসে পড়ল। পুলিশদের ডিউটি ফ্রি করে দেওয়া হলো, কারণ অফিসে অনেকগুলো টাকা ছিল, তাই পুলিশদের এখানে ডিউটিতে দেওয়া হয়েছিল। তাই এখন পুলিশদেরকে ফ্রি করে দিলাম। আমি নিতুকে টাকাটা নিয়ে আসতে বললাম। নিতু টাকার ব্যাগ আর চেক এনে আমার কাছে দিল। আমি জিনিয়ার সামনে রাখলাম। ম্যাম, এই যে টাকা আর চেক। রাফি সাহেব, আপনি এসবের জন্য আমাকে এখন অফিসে নিয়ে আসলেন? মাফ করবেন ম্যাম, কিন্তু এটা আমাকে চিন্তায় ফেলে রাখছে, শান্তি মতো থাকতে দিচ্ছে না। বারবার মনে হয় কিছু হয়ে গেল না তো। আর এই টাকার কিছু হলে তো আমি বেঁচে থাকতে টাকা পরিশোধ করতে পারবো না। আপনার হাতে দিয়ে দিলাম, আমার দায়িত্ব কমপ্লিট। যিনি আমার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, গাধা একটা। নিতু। জি ম্যাম। আপনি আমাদের অ্যাকাউন্ট হ্যান্ড ম্যানেজারকে ডাকুন তো। ওকে। নিতু চলে গেল। যিনি আমাকে বলে, টেনশন, তাই না? আপনাকে এবারে টেনশনের গাড়িতেই চড়িয়ে দেব। মানে ম্যাম, আমি বুঝলাম না। এবার বুঝবেন। নিতু ম্যানেজারকে নিয়ে চলে আসলেন। ম্যানেজার বললেন, ম্যাম ডেকেছেন? জি রূপ সাহেব। রাফি সাহেব এখন থেকে অ্যাকাউন্টের পুরো A to Z নিজ দায়িত্বে দেখাশোনা করবেন। ম্যাম এটা কি ঠিক হবে? কেন? না মানে অ্যাকাউন্টের বিষয়ে উনি কি করে? সব উনি বুঝে নেবেন। আপনারা এখন থেকে সব ফাইনাল রিপোর্ট রাফি সাহেবকে দেখাবেন, আর ওনার পারমিশন ছাড়া যেন কিছু না হয়। আর রাফি সাহেব, অ্যাকাউন্টের এদিক থেকে ওদিক হলে আমি আপনাকে টাকার মেশিনে ছাপিয়ে অ্যাকাউন্টে রেখে দেব। রূপ সাহেব এক প্রকার মনে মনে রাগ হলেন। এমন মনে হচ্ছে যেন আমাকে এই পাওয়ারে দেওয়ার জন্য উনি একদম খুশি না। তবে কিছু না বুঝতে দিয়ে উনি চলে গেলেন। আমি অবাক হয়ে তাকিয়ে আছি। জিনিয়া কলম নাড়াতে নাড়াতে বলল, কাজে লেগে পড়ুন তাহলে। ম্যাম, এটা ঠিক না। ঠিক না? ভুল সেটা আপনার কাছ থেকে শুনতে হবে নাকি? না মানে মানে শোনার অভ্যাস নেই আমার। ম্যাম, আমি বাসায় যাব। মনে মনে আমার রাগ উঠে যাচ্ছে। মনে হচ্ছে সোজা এই 15 তলা থেকে টুস করে পড়ে মরে যাই। এত কিছু সামলাবো কি করে? মনে হচ্ছে অফিসটাই আমার,
সব কিছু আমার কাঁধে চাপিয়ে দিয়ে ম্যাডাম যে কি পায়। আরে বাবা, আমিও তো মানুষ, সেটাই পাগলের মাথায় কি করে আসবে। বাসায় যাব আমি। নিতু জিনিয়ার রাগ দেখে কেটে বলল। আমি কিছু না বলেই জিনিয়াকে ধরে নিয়ে আসলাম। গাড়ি চালিয়ে সোজা জিনিয়ার বাসায় নিয়ে আসলাম। জিনিয়াকে রুমে দিয়ে আমি সোজা বাসায় চলে আসলাম। ও আম্মু, ভাইয়া চলে এসেছে। বাসায় আসতেই আম্মু বেরিয়ে এসে বলল, চলে এসেছিস? আমি মনে করেছিলাম 2-1 দিন পর আসবি। মা, কাজ শেষ হয়ে গেল তাই চলে আসলাম। আব্বু কই? সে আর কই থাকবে, বন্ধুদের সাথে চা খাচ্ছে মনে হয়। যা তুই ফ্রেশ হয়ে নে। আচ্ছা। তার আগে আমার জিনিস কই? আরে পাগলি, এই নে তোর জিনিস। আয়সা দৌড়ে রুমে চলে গেল। পাগলি বোন আমার। আমি রুমে এসে ফ্রেশ হতে চলে গেলাম। এদিকে জিনিয়ার আম্মু জিনিয়াকে ধরে খাটে বসিয়ে দিল। চুল মুছে দিতে দিতে বলল, আমি কি ডাক্তার আবার ডেকে পাঠাবো? না আম্মু, লাগবে না। আর এখন আর তেমন ব্যথা নেই। এখন আমি নিজে নিজেই চলতে পারবো। হালকা সমস্যা হলেও ওটাতে কিছু হবে না। দেখে শুনে চলতে কি হয়, নিজের খেয়াল রাখা যায় না? আচমকা পায়ে ফুটে গেছিল। এখন তো কত কিছু বলবি। আচ্ছা এখন বলো, কখন যাবে মামার বাসায়? কালকে সকালে যাব। আচ্ছা, তাহলে আমি রাফিকে কল করে জানিয়ে দেই, সকাল সকাল চলে আসবে। এই কথা শুনে জিনিয়ার মা বলল, এখানেও তোর অফিস? বলি যাচ্ছি বিয়েতে, কোনো অফিসের কাজে না। মা, ও আমার পিয়ে, আমার সাথে তো থাকবেই। যা খুশি কর, আমার কথা কি শুনিস নাকি? রাগ করো না, আমার সব কিছুতেই তো ও দেখাশোনা করে, তো সাথে তো নিতেই হবে। কতবার বলছি একটা বিয়ে করে নে। না, আমার কথা কানেই যায় না। বিয়ে করলে এসব কাজ বাজ জামাই দেখাশোনা করবে, তুই রিল্যাক্সে থাকবি। জিনিয়া হেসে বলল, তাহলে পিয়েকেই বিয়ে করে নেই, কি বলো? পাগল হয়েছিস? মুখে যা আসে তাই বলিস। তুমিই তো বললে। দেখলাম রাফি তো সবকিছু সামলাচ্ছেই, সমস্যা হবে না। হয়েছে, আর বকর বকর করতে হবে না। এবার যত কিছুই বলিস, আমি মার্জিয়ার বিয়ের পর তোর জন্য ছেলে দেখা শুরু করব, এটা মনে রাখিস। মা, আমার এখন বিয়ে করার কোনো ইচ্ছে নেই। তাছাড়া ছেলেদেরকে আমার একদম ট্রাস্ট করতে মন চায় না। তোমার মনে তো কত কিছুই চায় না, ওসব আমি জানি না। আমি এবার ছেলে দেখব। বিয়ে তোমাকে করতেই হবে, না হলে তুমি ছেলে পছন্দ করে আমাদের বলবে, না হলে আমি ভাইজানকে বলবো ছেলে দেখতে। তুমি ছাড়বে না? আচ্ছা, আমি দেখছি। এদিকে মন্ত্রীর কাছে একটা কল আসলে রুম থেকে সবাইকে বের করে দিয়ে উনি কলটা ধরলো। ও পাশ থেকে একজন বলল, স্যার, জনির লোকদেরকে জানি মেরে দিয়েছে। কথাটা শুনে উনি রেগে টেবিলের উপর নিজের হাতটা আঘাত করে বলল, হোয়াট আর ইউ সেইং? কিভাবে হলো? জানি না স্যার, তবে এখনো কোনো ডিটেলস পাওয়া যায়নি কারা করেছে। আমার মনে হয় যে এটা করেছে সে অনেক পাওয়ারফুল। ওকে, একটা কাজ করো, আমার সাথে যত লিংক ছিল জনির সাথে সব কিছু গায়েব করে ফেলো। পুলিশ বা কেউ যেন কোনো কিছু ডিটেক্ট করতে না পারে। ওকে স্যার। ওকে, বাকিটা আমি দেখছি। ওকে। ফোনটা রেখে উনি দ্রুত কোথায় যেন হারিয়ে গেলেন। এদিকে মিলি, মানে জিনিয়ার বোন, জিনিয়ার রুমে এসে নক করতে জিনিয়া বলল, ভেতরে আয়। আপু, তোমার পা কেমন আছে? গুড। আচ্ছা, তোকে আর কেউ ডিস্টার্ব করে না তো? মানে কেউ ফলো বা এনিথিং? আপু, তুমি থাকতে আর কে করবে? এখন সমস্যা নেই। গুড। কাল সকাল সকাল রেডি হয়ে নিস। আপু, একটা কথা বলি। বল। আমি আমার ফ্রেন্ডসদের নিয়ে যাই। পাগল নাকি? আম্মু মানবে নাকি? আপু প্লিজ, তুমি বললে আম্মু কিছু বলবে না। প্লিজ আপু, নিয়ে যাই। আমার তো মাত্র 3টা বন্ধু যাবে, শিয়াম, শিখা, আফরিন। প্লিজ, না হলে ওখানে আমি মজা করবো কার সাথে? ওকে নিয়ে যাস। মিলি খুশিতে জিনিয়াকে জড়িয়ে ধরে বলল, থ্যাংক ইউ আপু, আমার লাভলি আপু। আমি জানিয়ে দিই ওদের। মিলি দৌড়ে চলে গেল। রুমে এসে শ্যামকে কল করলো মিলি। শ্যাম কলটা ধরে বলল, কিরে এখন কল দিলি যে? একটা খুশির খবর আছে। কি? কালকে তুই, শিখা আর আফরিন আমাদের বাসায় চলে আসবি। কেন? আমার মামাতো বোনের বিয়ে, ওখানেই যাব। কি বলছিস? কিন্তু আমরা? হ্যাঁ, তোরাও যাবি। মিলি, পাগল হয়েছিস নাকি? এটা কিভাবে? বেশি কথা বলিস না। আমি একটু আগে আপুর কাছ থেকে পারমিশন নিয়ে এসেছি, তারপরে তোকে কল করলাম। মিলি, ওদের জানিয়েছিস? তোকে আগে জানালাম। কাল গাড়ি পাঠিয়ে দিব, রেডি থাকিস। তুইও না, পাগলামির শেষ নেই। আচ্ছা, আরেকটা কথা, আমি কি পরবো রে? কিসে আমাকে ভালো লাগবে? সেটা আমি কি করে বলবো? তুই এমনিতে তো সুন্দর, যা পরবি তাতেই মানাবে। তো তুই বল।
আচ্ছা তাহলে তোর নীল রঙের একটা ড্রেস আছে না, এটা পরিস। সত্যি? হ্যাঁ। ওকে, তাহলে কাল রেডি থাকিস। ওকে, ওদেরকে জানা লাগে। হুম। রাতে খাবার টেবিলে আমি আর সবাই মিলে খেতে বসেছি। এর মাঝে আমার ফোনটা বাজতে লাগলো। তখন আমার বোন বলল, ভাইয়া তোমার ফোন বাজছে রুমে। ফোন এখন আবার কি করলো? নিয়ে আই তো মা, দরকারি কল হতে পারে। আমি নিয়ে আসছি। কিরে, অফিসে কি খবর? আব্বর বলো না, আমার বসটা একদম পাগল। মেয়ে মানুষ তো, মাথায় গোবর ভরা। কেন রে, কি হয়েছে? কি হবে, আমাকে ম্যানেজার থেকে পেয়ে বানিয়েছে। এরপর আমি তো আগে ম্যানেজারের ছোট একটা পদে ছিলাম। এখন কি করেছে জানো? কোম্পানির অ্যাকাউন্ট ডিপার্টমেন্টের সব হিসাব নিকাশে দেখাশোনাও পুরোপুরি আমাকে দিয়ে বসে আছে। কেমন লাগে বলো তো? ভালো তো, আরে এত ভালো। দেখ, তুই নিশ্চয়ই ভালো কাজ করছিস, তাই তোকে এত বড় দায়িত্ব দিয়েছে। দেখবি একদিন তুই আরো বড় পোস্টে যাবি। আমার তো গর্ব হচ্ছে। আব্বু, তুমি তো কিছুই বুঝতেছো না। ওই পেতনিকেও তো আমাকে সামলাতে হয়। তোমরা আর কি করে বুঝবা? আমি তো ওই চাকরি হতে যত দূরে যেতে পারি ততই ভালো হয়, কিন্তু আর কোনো উপায় নেই। ওই পত্নীটা আয়শা ফোন নিয়ে এসে বলল, ভাইয়া এই যে। আমি ফোনটা হাতে নিয়ে দেখলাম জিনিয়ার কল। এ আবার কেন ফোন করেছে? নিশ্চয়ই কোনো ঝামেলা আমার উপর চাপাবে, রাতে একটু শান্তি দেবে না। আমি কল ব্যাক করতে যাবো, অমনি আবারও কল আসলো। ফোন রিসিভ করলাম। জি ম্যাম। এই এতক্ষণ লাগে কল ধরতে? কোথায় থাকেন? কতবার কল দিচ্ছি। একবার, এখনই তো দিলেন। একবার দিয়েছি তো ধরলেন না কেন? ম্যাম ডিনার করছি, ফোনটা রুমে ছিল। বাহানা তো ভালোই দিতে পারেন। যাই হোক, কাল সকালে রেডি হয়ে আসবেন। মিটিং আছে নাকি? পিএ আপনি, আমি না। মিটিং থাকলে আপনার আগে জানার কথা। তাও ঠিক। তাহলে কি কারণে ম্যাম? কাল আমার কাজিনের বিয়ে। আমাকে যেতে হবে? রাফি সাহেব, আপনি একটা কাজ করুন, এক্ষুনি একবার আমার বাসায় আমার সামনে চলে আসুন। আপনাকে একটু আদর করতে ইচ্ছে করছে। আমি গালে হাত দিয়ে বসে রইলাম। না থাক, এসবের আর কি দরকার। আমি পৌঁছে যাব। একটু ভালো করে রেডি হয়ে আসবেন, মনে থাকে যেন। ওকে। জিনিয়া ফোনটা কেটে দিতেই আম্মু বলল, কি রে, কি হলো? কিছু না মা, কালকে সকালে বের হতে হবে আর কি। কেন? ম্যামের কাজিনের বিয়ে, আমাকেও যেতে হবে। ও আচ্ছা, কালকেই চলে আসবি নাকি? জানি না, তা তো বললো না। আমার মনে হয় 2-3 দিন থাকা লাগবে। আমি জানি এসব বিয়েতে এমনই হয়। সে পরে দেখা যাবে। আম্মু, মাছটা দিকে দাও তো, তরকারিটা ভালো হয়েছে অনেক। নে, যা লাগে তুলে নে। দেখতে দেখতে রাতটা কেটে গেল। পরদিন সকালে মিলে এসে জিনিয়াকে তুলে দিল। জিনিয়া উঠে বসে পড়লো, ঘুম ঘুম চোখে বলল, কিরে, এত সকালে ডাকলি কেন? আপু, ভুলে গেছো মামাদের বাসায় যেতে হবে না? মামার বাসায়? ও তাই তো, বিয়ে তো মনে নেই। ফ্রেশ হয়ে নাও, আমি কি নাস্তা নিয়ে যেতে বলবো? না, আমি নিচে এসে কি করব? আচ্ছা। এই শোন। হুম। রাফি এসেছে? রাফি মানে তোমার ওই হ্যান্ডসাম পিয়ে? জিনিয়া চোখ মুছতে মুছতে বলল, কি বললি? হ্যান্ডসাম? ও হ্যান্ডসাম? হ্যাঁ আপু, অনেক হ্যান্ডসাম, দেখতে কি সুন্দর, মনে হয় হলিউডের হিরো। হয়েছে, আর হিরোগিরির প্রশংসা করতে হবে না। যা রেডি হ। সকাল সকাল কি শুরু করেছে? মিলি চলে গেলে জিনিয়া বলে, আজ এটা কথা যে কই পায়। হ্যান্ডসাম বলে কি না, গাথাটা নাকি হ্যান্ডসাম। দেখতে তো এই বানরের চাচাতো ভাইয়ের মতো লাগে। জিনিয়া বিড়বিড় করতে করতে ফ্রেশ হতে চলে গেল। এদিকে আয়শা আমাকে বারবার ডেকে চলেছে। আমি ঘুমের ঘরে থেকে বললাম, কিরে কি হলো, ঘুমোতে দে। ভাইয়া যাবে না তুমি? অফিসে যাওয়ার সময় নাকি, এখন দেরি আছে। অফিসে না, বিয়েতে। তোমার বস কাল ফোন করে বললো না? আমি লাফ দিয়ে উঠে বসে পড়লাম। এই বাজে কত রে? 7:30। এই হয়েছে। আম্মু কেবল আমাকে কিছু নাস্তা বানিয়ে দিতে, আমি আসছি। নাস্তা রেডি, টু ফ্রেশ হয়ে আসো। ওকে, আমি এই যাবো, রে আসবো। আমি তোয়ালেটা নিয়ে ওয়াশরুমে চলে গেলাম। আয়শা বাইরে আসলে আম্মু বলল, কি রে, উঠেছে? ফ্রেশ হয়ে আসছে। আচ্ছা, এই অমলেটটা নিয়ে রাখ। দাও আমাকে। এদিকে মিলি সকালে ওর ফ্রেন্ডদের আনতে গাড়ি পাঠিয়ে দিয়েছে। ওদেরকে নিয়েও চলে এসেছে। মিলি দৌড়ে নিচে নেমে আসলো। তখন জিনিয়ার মা জিনিয়াকে বলল, দেখছিস তোর বোনের কাজ? থাক না, মজা করবে একটু। তাছাড়া মামা তো আর যেই সেই লোক না। এত বিশাল আয়োজন, কিছু বলো না। তোর আশকারাতেই মেয়েটা দিন দিন বেড়ে গেছে। বাদ দাও, তুমি রেডি হয়ে নাও। হ্যাঁ, আমি শাড়িটা পরলেই হয়ে যায়, তুই রেডি হ যা। মিলে এসে সবাইকে বলল, কি রে, এসেছিস? না এসে উপায় আছে, গাড়িও পাঠিয়েছিস। এই আপু বাসায়? হ্যাঁ, ভয় পাস না, কেউ কিছু বলবে না।
আর ভেতরে আয়। এদিকে আমি নাস্তা করে উঠে একটা শার্ট পরে চুলটা ঠিক করে বাইরে আসলাম। মা, আমি গেলাম। এই দাঁড়া দাঁড়া, কি হলো? এ কি পরে যাচ্ছিস? ভালো কিছু পর। মা, আমি পরে পড়বো, আগে ম্যামকে দিয়ে আসি, তারপর আমি বাসায় আসবো আবার। এরপরে এসে যাব, লেট হয়ে গেছে, এমনি আমি আসি। যা তাহলে। আমি গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। জিনে এদিকে রুমে এসে একটার পর একটা জামা কাপড় বের করেই চলেছে, কোনটা পরবে কিছুই বুঝতে পারছে না। সবসময় তো অফিসের কাজেই থাকে, যার কারণে এসব পোশাকে কোনটাই তাকে ভালো লাগবে সেটা বুঝতেই পারছে না। কাঠ ভর্তি জামা ফ্লোরে পড়ে আছে, তারপরও জিনিয়া বুঝতে পারছে না কি পরবে। জিনিয়া মিলিকে ডেকে পাঠালো। মিলি সিয়ামকে রুমে আসতে বলে শিখা আর আফরিনকে নিয়ে চলে আসলো। রুমে আসতেই ওরা তিনজন অবাক, পুরো রুমে জামা কাপড়ে ছড়িয়ে আছে। আফরিন তো মনে মনে বলল, ওয়াও, এত দামি ড্রেস আর এভাবে পরে আছে, একটা দামে তো লাখ টাকার উপরে হবে। মিলিকে দেখে জিনিয়া বলল, ভেতরে আয়, দেখ তো কোনটা পরবো, আমি তো বুঝতে পারছি না। আপু, ও আফরিন আর ও শিখা, সমস্যা নেই, আমরা চয়েস করে দিচ্ছি। সেটাই ভালো হবে, দেখ তো তোরা। তুমি বসো, এই আয়, দেখ তো কোনটা বানাবে আপুকে। কিছুক্ষণ দেখা দেখির পর শিখা মিলিকে একটা জামা দিয়ে বলল, এটা কেমন হবে? বাহ, সুন্দর। আপু, এটা ট্রাই করে দেখো। জিনিয়া জামাটা নিয়ে ওয়াশরুমে গিয়ে পরে আসলো। মিলি তার আপুকে আয়নার সামনে নিয়ে এসে বলল, দেখো কত সুন্দর লাগছে। মানাচ্ছে? হ্যাঁ আপু, একদম। এমনিতে তুমি দেখতে অনেক সুন্দর, যা পরবে তাতেই তোমাকে ভালো লাগে। এখন দেখ, ওইটাই পরবো নাকি অন্য কিছু? দাঁড়াও, দেখছি। এর মাঝে আমি পৌঁছে গেলাম। গাড়িটা রেখে ভেতরে ঢোকার আগেই দারোয়ান আমাকে আটকে বলল। আমি আর কিছু বলার আগেই আরেকজন দৌড়ে এসে বলল, স্যার সরি, ও নতুন জয়েন করেছে, আপনি যান, মাফ করবেন। আমি চলে গেলে লোকটা বলল, কি করছো? জানোকে বড় ম্যাডামের পিতৃ, দেখে রাখো, সবকিছু একটু খেয়ালে রেখো। আমি রুমে এসে জাহানারাকে ডেকে বললাম, এই জাহানারা, জি স্যার। তোমার ম্যামকে উঠেছে? হ্যাঁ, অনেক আগেই রুমে আছে। বলবো আপনার কথা? থাক, আমি যাচ্ছি। আমি জেনে রুমের সামনে এসে দেখলাম রুম খোলা। ভেতরে তাকাতে অবাক হলাম, এই কি অবস্থা, সারা রুমে তো কাপড় চোপড়ে ডেকে আছে। আমি দরজায় নক করতে মিলি সহ সবাই তাকালো। মিলি আমাকে দেখে বলল, আরে রাফি ভাইয়া চলে এসেছেন। ম্যাম কোথায়? ভেতরে চেঞ্জ করছে। আচ্ছা, তাহলে। আমি কিছু বলার আগে জিনে বেরিয়ে আসলো। জিনের দিকে নজর পড়তে আমি যেন চমকে উঠলাম। দেখ তো এটা কেমন লাগছে। তোমাকে তো সব ড্রেসই সুন্দর লাগে, তাই না রাফি ভাইয়া? আমি থ হয়ে দাঁড়িয়ে আছি, কোনো কথাই কানে যাচ্ছে না। আমি মনে মনে ভাবছি, আমার ম্যাম তো মনে হয় পৃথিবীর থেকে না, অন্য গ্রহ থেকে এসছে। এত সুন্দর লাগছে ম্যামকে, মনে হচ্ছে এভাবে তাকিয়ে থাকি। কি অপরূপে মেয়েটা, একদম পরীর মতো। মিলির মুখ থেকে আমার কথা শুনতেই জিনিয়ার দরজার দিকে তাকিয়ে দেখলো আমি দাঁড়িয়ে আছি। জিনিয়া আমাকে দেখে কেমন যেন অপ্রস্তুত হয়ে গেল, নিজেকে সামলে আবার ওয়াশরুমে ঢুকে গেল। এটা দেখে মিলি মনে মনে বলল, কি হলো, আপু আবার ভেতরে গেল কেন? এদিকে রাফি ভাইয়ের মনে হচ্ছে হুশ টুস নেই, আপুর দিকে কেমন হাঁ করে তাকিয়ে আছে। ভাইয়া, হ্যাঁ কি হয়েছে? এখনো তাকিয়ে আছেন? আপু তো ভেতরে চলে গেছে। আমি মনে মনে লজ্জা পেলাম। ও, কিন্তু কি? না, কিছু না। আচ্ছা, তোমরা কখন যাবে? এখনই, আপু রেডি হলেই। ওকে, আমি নিচে আছি, তোমরা আসো। ওকে। এদিকে জেনে ভেতরে এসে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে মনে মনে বলল, এটা কি হলো? আমি কেন নার্ভাস ফিল করছি? গাধাকে দেখে আচমকা আমার মনে কেন এমন ফিল হলো? সামান্য পেয়ে আমার মনকে কিভাবে প্রভাবিত করতে পারে? তবে এই কয়দিনের সব কিছু দেখা গেলে গাধাটাকে কেমন আগের মতো মনে হয় না। জিনে দুহাত দিয়ে মুখটা ঢেকে নিয়ে বলে, এইসব কি হচ্ছে আমার সাথে? আমার মতো একজন মেয়ে কিভাবে এসব ভাবছে? উফ, রাফির বাচ্চা, সব দোষ এই রাফির। দিন দিন আমি কেমন জানি হয়ে যাচ্ছি। বাইরে আফরিন মিলিকে বলল, কে রে ছেলেটা? আমার আপুর পিয়ে। আপুও যেমন সুন্দরী, পিয়েও তেমন সুন্দর, তাই না শিখা? আসতে বল, আপু শুনে নিবে। জিনে নিজেকে সামলে বেরিয়ে এসে বলে, তাহলে এইটাই পড়ি, কি বলিস? আপু আবার ভেতরে গেল কেন? ঠিকই তো ছিল সবকিছু। না, একটু টাইট লাগছিল, তাই আর কি। দরজার দিকে তাকিয়ে জিনিয়া বলল, উনি কোথায় গেল? নিচে বলে রেডি হয়ে যেতে। আচ্ছা, ওর গায়ে নর্মাল ড্রেস দেখলাম না, আমার সাথে যাবে আর এমন ড্রেস পরে যাবে? লোকে কি বলবে? লোকে তো আমাকে নিয়ে হাসাহাসি করবে, বলবে এত বড় বিজনেসম্যানের বিয়ের এই অবস্থা। আপু রাগ করো না, তুমি এখন রেডি হয়ে নাও, আমি নিচে গিয়ে ভাইয়াকে বলছি ভালো করে রেডি হয়ে আসতে। ভাইয়া? তোর আবার ভাইয়া হলো কবে থেকে? না মানে
আমার থেকে বড় তো, তাই বলি আর কি। আমি তো আর তোমার মতো নাম ধরে ডাকতে পারি না, আবার বিয়ে হলেই নাই ডাকতাম। হয়েছে, খালি পাকামো। যা দ্রুত রেডি হ, আর রাফিকে বল রেডি হয়ে আসতে। ওকে। ওরা চলে গেলে জিনি আয়নার সামনে বসে রেডি হতে লাগলো। মিলি নিচে এসে আমাকে বসে থাকতে দেখে বলে, ভাইয়া তোমাদের হয়ে গেছে? আমার কথা বাদ দিন, আপনি এভাবে এসেছেন কেন? আপুদের আগে গিয়েছে। কেন? এই যে এভাবে এসেছেন, ভালো ড্রেস পরে আসেননি কেন? ও আচ্ছা, আমি ভেবেছিলাম তোমাদের দিয়ে এসে তারপর না হয় রেডি হয়ে যাব। আসলে অফিসের কিছু কাজ ছিল, ম্যামকে সেটাই বলতে এসেছিলাম। উনি রেডি হয়েছে? ভাইয়া আমার মনে হয় আপনাকে আপুর কাছ থেকেই শোনা ভালো হবে। আপু রুমেই আছে, যান শুনে আসুন। আমি রেডি হতে গেলাম। আরে শো, মিলির কিছু বলার আগে চলে গেল। আমি কিছুক্ষণ বসে বসে ভাবলাম কি করা যায়। ম্যামের যে রাগ, তাতে তো আমার কথা কানই দেবে না, উল্টো হলেও নিজের কথা ঠিক ধরে বসে থাকবে। কি করি এখন? না, আমার মনে হয় মিলির কথাই ঠিক। ভয় পেলে চলবে না, ম্যামকে জিজ্ঞাসা করে ভালো। একটু একটু রাগ শুনলে কিছু হবে না, এখন তো অভ্যাস হয়ে গেছে। আমি একটু সোজা জিনিয়ার রুমের সামনে চলে আসলাম। আমি দেখলাম জিনিয়া আয়নার সামনে বসে আছে। আমি আবারও যেন জিনিয়ার সৌন্দর্যে হারিয়ে যেতে লাগলাম। তবে এবার নিজেকে সামলে নিয়ে অন্যদিকে মুখ ঘুরে নিলাম। মনে মনে ভাবতে লাগলাম, না না, এইভাবে দুর্বল হলে চলবে না। কিন্তু ম্যামকে দেখলে কেমন যেন দুর্বল হয়ে যায়। যাই হোক, এবার নিজেকে শক্ত করতেই হবে। আমি দরজায় নক করলাম। জিনিয়া না তাকিয়ে বলল, কে? ম্যাম আমি। জিনিয়া চোখে কাজল পড়ছিল। গলার আওয়াজ শুনে জিনিয়ার হাতটা যেন থেমে গেল। নিজেকে সামলে নিয়ে বলল, আসুন। আমি ভেতরে আসলে জিনিয়া বলে, বলুন। আসলে একটা কথা ছিল। বলুন। বলছি যে আমাকেও কি যেতে হবে? না মানে না গেলে হয় না? জিনিয়া কাজলটা রেখে উঠে এসে আমার সামনে দাঁড়িয়ে বলল, রাফি সাহেব, আপনি আসলে কি গাধা? ম্যাম রাখবেন না, আমার কথাটাকে শুনুন। কি শুনবো? আপনি আমার পিয়ে, আমার সাথে সব সময় সব জায়গায় আপনি থাকবেন, আর আপনি বলছেন ম্যাম আমি না গেলে হয় না? আপনাকে না ইচ্ছে হচ্ছে কষে একটা দেই। আমি ভয় পেয়ে গালে হাত দিলাম। এটা দেখে চিনিয়ে বলল, গালে হাত দিছেন কেন? সেফটি। মানে কিছু না, আসলে অফিসে অ্যাকাউন্টের কিছু কাজ আছে, আর আপনি তো আমাকে ওই কাজই দিলেন। আমি কি করব? ওসব দেখার জন্য লোকের অভাব আছে নাকি? তাছাড়া রেকর্ডে তো আছেই, 2 দিন পর এসে চেক করে নিলেই হবে। আচ্ছা, এইসব কি আমাকে বলে দিতে হবে? আপনার মাথায় কি কোনো বুদ্ধি নেই? আছে তো, কিন্তু আপনাকে দেখলে। কি? কিছু না ম্যাম। আর এই কি পরে এসেছেন? আমি বাসায় গিয়ে রেডি হয়ে আসছি। তো দাঁড়িয়ে আছেন কেন এখনো? ওকে, আসি তাহলে। শুনুন। জি। জলদি আসবেন। ওকে। রুম থেকে বেরিয়ে এসে আমি মনে মনে ভাবতে লাগলাম, কি মেয়ে রে বাবা, এত সুন্দর একটা মেয়ে, কিন্তু মাথা ভরা রাগ। একটু ভালোবেসে বললে হতে পারে, না সে ম্যামের দ্বারা হবে না। ওই রাগ দেখানো ছাড়া মনে হয় কিছু পারেই না। আমার মনে হয় রাগের জন্য যদি কোনো নোবেল অ্যাওয়ার্ড থাকতো তাহলে সব কটা ম্যামই পেত। আমি গাড়ি নিয়ে বাসায় চলে গেলাম। এদিকে মিলি রেডি হয়ে বের হয়ে বলল, দেখো তো কেমন লাগছে। পারফেক্ট। কি রে শিয়াম, কেমন লাগছে? সিয়াম বল, তুই না বললে ম্যাডামের তৃপ্তি হবে না। কি বলছিস, তোরাও না? না ভালো লাগছে, মানিয়েছে। সত্যি? শ্যাম বলার পরও তোর বিশেষ হচ্ছে না? মিলি কিছু না বলে মুসকে সে আয়নার সামনে বসে পড়ল। আর আফরিন বলল, নে চল, মিলিও রেডি হয়ে গেছে। হ্যাঁ চল। দাঁড়া না, লিপস্টিকটা দিতে দে। গাড়িতে গিয়ে নিস, চল তো। আরে বাবা তোরাও না, আচ্ছা চল গাড়িতে গিয়ে নেবো। এদিকে জিনিয়ার মা নিচে এসে জাহানারাকে ডাকলো। জাহানারা একটা স্ট্যাচু মুছতে মুছতে এসে বলল, জি ম্যাডাম। এই আমরা যাচ্ছি বুঝলি, বাসাটা দেখে রাখবি। আচ্ছা চিন্তা করবেন না, আমি আছি না। ও কাল তো মাস হয়ে যাবে। শোন, এই টাকাগুলো রাখ, বাসার সব কাজের লোকদের ওদের বেতনটা বুঝিয়ে দিবি, ওকে? আচ্ছা। না তা না, আচ্ছা ঠিক আছে। তোর জিনিয়া ম্যামকে পাঠিয়ে দে, যা বল সবাই নিচে ওয়েট করছে। জাহানারা উপরে এসে দরজায় দাঁড়িয়ে বলে, ম্যাডাম। হ্যাঁ বলো। সবাই নিচে ওয়েট করছে, আপনাকে যেতে বলেছে। হ্যাঁ বলো, আসছি। আচ্ছা। এদিকে মন্ত্রী কিছু লোক গাড়ি করে কিছু লোককে নিয়ে এসছে। পুরোনো বাংলোর মতো ওই বাড়িতে সবাই ঢুকে পড়ল। ভিতরে মন্ত্রী ওনাদের আসতে দেখে দাঁড়িয়ে বলল, ওয়েলকাম। আসতে কোনো অসুবিধে হয়নি তো? নো মিস্টার তাহের, তো আমাদেরকে কেন ডাকলেন? বসুন আগে। এই কে আছিস, ড্রিঙ্কস আন। জরুরি কথা নাকি? হ্যাঁ বলতে পারেন। আমার মনে হয় শুনেছেন যে জনি সহ পুরো গ্যাং ফিনিশ হয়ে গেছে। হ্যাঁ শুনেছি। ব্যাপারটা স্বাভাবিক না কিন্তু। হ্যাঁ হঠাৎ করে হয়ে গেল, জানা যায়নি কে করেছে।
এইদিকে এই সামান্য বিষয় নিয়ে আন্ডারওয়ার্ল্ডে কোনো কথা হচ্ছে না মনে হয়। সামান্য একটা গ্রুপ ছিল এটা, তাই আমিও আর এসব নিয়ে মাথা ঘামাইনি। ওকে, যাই হোক, আমার একটা কাজ করে দিতে হবে। কাজ? কি কাজ? একটা মেয়েকে তুলে আনতে হবে। এই সামান্য কিডন্যাপিং, এসব বাচ্চাদের কাজের জন্য ডেকেছেন? মন্ত্রীর ইশারায় মন্ত্রীর একজন লোক টেবিলের উপর একটা বক্স রাখলো। বক্সটা খুলতেই বক্স ভর্তি টাকা দেখে লোকটা বলল, ওকে, তাহলে করাই যায়। এটা তো অর্ধেক, বাকিটা কাজের পরে পাবে। কোথায় আনতে হবে? এখানেই। ওকে, মেয়েটাকে? নামকরা বিজনেসম্যান শরীফ চৌধুরীর বড় মেয়ে। ওকে, ডান, হয়ে যাবে। কাজ হলে কল করব। ওকে। এদিকে আমি রেডি হয়ে রওনা দিয়ে দিয়েছি, আর এদিকে জিনিয়ার মা বলল, কিরে চল। তোমরা যাও, আমি পরে আসছি। একসাথে গেলে কি হবে? মা, রাফি আসুক, তোমরা যাও, দুটো গাড়ি নিয়ে যাও। আমার গাড়ি তো রাফি নিয়ে আসছে। কি যে হয়েছে তোর, খালি কথায় কথায় রাফি রাফি রাফি। ওই বিয়ে করে নে তোর বিয়েকে, তাহলেই তো ভালো হয়। মা যাও তো, রাখছো কেন? আমি চলে আসবো। তাছাড়া মার্জিয়ার জন্য গিফট নেওয়া লাগবে, আমি গিফট নিয়ে একেবারেই আসবো। আচ্ছা, যা খুশি কর, আমি গেলাম। তোকে বললেও শুনবি না তুই। এই গাড়ি স্টার্ট করো, চলো চলো। ওনারা সবাই চলে গেলে জিনিয়া গার্ডেনে বসে পড়ল। কি করছে এতক্ষণ? এত সময় লাগে নাকি? মেয়ে মানুষ নাকি যে সাজতে সময় লাগছে? একটা কাজ ঠিক মতো করে না। এর মাঝে ভিতরে গাড়ি ঢুকে পড়ল। জিনিয়া বলল, নবাব এসেছে এতক্ষণে। জিনিয়া উঠে গাড়ির কাছে চলে আসলো। আমি ভেতরে যেতে লাগলে জিনিয়া ডেকে বলে, কই যান? আরে আপনি এখানে? আমি তো আপনাকে ডাকতে যাচ্ছিলাম। আমার দিকে তাকিয়ে জিনিয়া একটু অবাক হলো। ছুটলো কি? ছেলেটা কি দিন দিন আরো সুন্দর হয়ে যাচ্ছে নাকি? নাকি আমারই চোখে সমস্যা? ওই দেখো, আবার উল্টোটা ভাবছি। ম্যাম চলুন তাহলে। ওয়েট, কি হলো? টাই। টাই? টাই কিভাবে পরছেন? ঠিক করে পরেন। ও, কিন্তু এখন কিভাবে? আচ্ছা, ভেতরে লোক আছে না, আমি ঠিক করে আনছি। লাগবে না। কেন? দেখি, দাঁড়ান। জিনে আমার টাইটা খুলে ফেললো। আমি অবাক হয়ে দেখছি, শুধু মনে মনে ভাবছি, আমি কি স্বপ্ন দেখছি? এটা হচ্ছে আমার সাথে? ম্যাম এসব করছে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। জিনা টাইটা ঠিক করে দিয়ে আমার দিকে তাকিয়ে মনে মনে বলল, এভাবে তাকিয়ে আছে কেন? আমাকে আগে দেখেনি নাকি? চোখ দুটো খুলে যাওয়ার মতো অবস্থা, টাইটাও ঠিক করে পড়তে পারে না। মুহূর্তেই জিনি অবাক হয়ে গেছে। সে মনে মনে বলে, আরে এটা কি করলাম আমি ওর টাই ঠিক করলাম? এটা কি হলো? কিভাবে হলো? আশ্চর্যজনক বিষয়। আমি কেন এটা করলাম? ও, আমার মাথাটাই খারাপ হয়ে গেছে। এই ছেলেটা আমার সামনে থাকলে আজকাল কিছুই ঠিক থাকছে না আমার। কি ভাবছে এখন রাফি? জিনা কিছু না বলে সোজা গাড়িতে এসে বসে পড়ল। আমি এখনো দাঁড়িয়ে আছি, কেমন যেন সবকিছু স্বপ্ন স্বপ্ন লাগছে। জিনিয়া বলে উঠল, এখনো দাঁড়িয়ে আছেন কেন? আমি আর কিছু না বলে গাড়িতে বসে রওনা দিলাম। আমি বারবার লুকিং গ্লাসে জিনিয়াকে দেখে চলেছি, আর জিনিয়াকে একটু বেশি সুন্দর লাগছে। জিনিয়া দেখে ফেলার পরে আমি আর চোখে দেখেই চলেছি। জিনিয়ার ল্যাপটপটা পাশে রেখে বলে, একটা গয়নার দোকানে চলুন। গয়না কিনবেন? হ্যাঁ। ওকে। আমি একটা শপিং মলের সামনে গাড়ি পার্ক করে নেমে আসলাম। জিনিয়া কিনে শপিং মলের ভেতরে চলে আসলাম। একটা বড় গয়নার দোকানে এসে বললাম, ম্যাম আপনি বসুন, আমি গয়না দেখাতে বলছি। আমি দোকানদারকে গিয়ে বললাম, আপনাদের কিছু লেটেস্ট গয়না দেখান তো। কেমন দামের ভেতর? আপনাদের দোকানে সব থেকে দামি গয়নাগুলো নিয়ে আসুন। ওকে, বসুন, আমি আনছি। আমি এসে বসে পড়লাম। দোকানদার এসে গয়নাগুলো সামনে রেখে বলল, দেখুন, এগুলো সব লেটেস্ট মডেল, আমাদের দোকানের সব থেকে কস্টলি গয়না। এই যে এটা দেখুন, এটাও ভালো। জিনিয়া গয়নাগুলো দেখে বলল, রাফি সাহেব দেখুন তো কোনটা ভালো হবে। আমি এসবের কি বুঝি? আরে মিয়া, দেখেন দেখেন, নিজের বউকে কি অন্য কেউ চয়েস করে দেবে নাকি? দেখেন দেখেন। বউ? হ্যাঁ, আপনার বউকে তো আপনি চয়েস করে দেবেন। ম্যাডাম, আপনার হাজবেন্ডের চয়েসও ভালোই মনে হয়। দেখুন, আপনার হাজবেন্ডের হাতের গয়নাটাও বেশ ভালো। আমি বোকার মতো তাকিয়ে আছি, মনে মনে ভাবছি, দোকানদার তো আমাকে মারার প্ল্যান করেছে। ওরে থাম থাম, কিসের বউ হাজবেন্ড লাগাইছে? জিনিয়া হালকা কেসে উঠল। তখন দোকানদার বলল, জিনিয়া হালকা কেসে দোকানদারকে বলল, আপনার একটু ভুল হচ্ছে, উনি আমার হাজবেন্ড না, আমার পিএ। পিএ? সরি ম্যাডাম, আসলে আপনাদের দুজনকে দেখলে কেউ এটা বুঝতে পারবে না। সরি, কিছু মনে করবেন না। ইটস ওকে। আচ্ছা, আপনারা দেখেন কোনটা নেবেন। বেশ কিছুক্ষণ পর দুটো হার নিয়ে আমরা দুজন বেরিয়ে আসলাম। অন্যদিকে জিনিয়ার মা পৌঁছালে ওনার ভাই বলল, কিরে তুই আর মিলি এসেছিস কেন?
আর সব কোথায়? কথায় আবার জানিস না, আর সবাই বিজনেস নিয়ে পড়ে থাকে সব সময়। আচ্ছা, জিনিয়ার আসার কথা ছিল না? ও তো আসতেছে, আমরা আগে চলে আসলাম, ও পথে আছে, চলে আসবে। চল ভেতরে চল, তোরা আরো কয়েকদিন আগে আসবি তা না? সবাইকে রুম দেখিয়ে জিনিয়ার মামা স্ত্রীর কাছে এসে বলল, শুনছো, মিলিরা এসেছে, ওদের খাবারের ব্যবস্থা করো তো। আচ্ছা, আমি করতেছি। জিনিয়া আসেনি? পথে আসতেছে। ও আচ্ছা। মিলিরা এসেই মার্জিয়া রুমে চলে গেছে। সবাই মিলে গল্প জুড়ে বসেছে। প্রায় 20 মিনিট পর জিনিয়ার আমি গিয়ে পৌঁছালাম। গাড়িটা পার্ক করে আমি নেমে আসলাম। জিনিয়াকে নামিয়ে আমি বললাম, ম্যাম, আপনার মামার বাসা তো কম না, অনেক বড়। তো না এমনি, চলুন। আমার লাগেজটা নিন। হ্যাঁ নিচ্ছি। আমি লাগেজটা নিয়ে ভেতরে চলে আসলাম। জিনিয়াকে দেখে তাদের আত্মীয় স্বজন সবাই এসে জিনিয়াকে এক প্রকার ঘিরে ধরেছে। জিনিয়ার মামা এসে বলে, এসেছিস? তোর তো খোঁজ পাওয়াই যায় না, বাবার মতো বিজনেস নিয়ে থাকিস শুধু। মামা, তুমিও আম্মুর মতো শুরু করলে? মামি কই? তোর মামি মনে হয় তোর মায়ের সাথে কথা বলছে। ছেলেটা কে রে? আমার পিয়ে। ও, তাহলে ফ্রেশ হয়ে নে। ওকে। জিনিয়ার মামা একজন লোককে ডেকে বলল, ছেলেটাকে আমাদের গেস্ট রুমে নিয়ে যাও। আচ্ছা, আসুন আমার সাথে। আমি লোকটার সাথে চলে গেলাম। ওপর তলায় থেকে দুটো মেয়ে দাঁড়িয়েছিল। আমাকে যেতে দেখে একজন বলল, কে রে ছেলেটা? জানি না, মার্জিয়ার কোনো কাজিন হবে হয়তো। না, কাজিন হলে তো আমি জানতাম না। তাহলে? দেখতে হচ্ছে, চল নিচে যাই। আচ্ছা। দেখতে দেখতে রাত হয়ে গেছে। কাল মার্জিয়ার গায়ে হলুদ। এদিকে রাতে বাসার সাথে সবাই মিলে বসে অনেক আনন্দে মেতে উঠেছে। জিনিয়া এক পাশে সবাই বসে আছে, আমি পাশেই দাঁড়িয়ে। জিনিয়ার সামনেই একটু দূরে 3-4 জন ছেলে বসে আছে। সবাই জিনিয়ার মামার আত্মীয় স্বজন। এর মাঝে একটা ছেলে বলে উঠল, দেখছিস মেয়েটাকে? শাহনাজ আন্টির মেয়ে জিনিয়া, কি সুন্দর। বলতেই হবে, আসলেই সুন্দর। শুনেছি আঙ্কেলের সব বিজনেস ওই দেখে। আমিও শুনেছি, মাঝে মাঝে পত্রিকায় তো ছবি দেখি। আচ্ছা, পাশে দাঁড়িয়ে আছে ছেলেটাকে? মনে হয় জিনিয়ার সাথে এসেছে। কথা বলবি? এখন কি করে বলবো, এত লোক, ফাঁকা পাই তারপর না হয় বলবো। হঠাৎ আমার ফোনে কল আসলে আমি সাইডে চলে গেলাম। ফোনটা ধরলাম। হ্যাঁ বলুন। স্যার, ম্যামের মিটিংটা কি ফিক্স করব? একটা কাজ করো, 2 দিন পর করো। ওকে। ফোন রেখেই যে আমি আসতে যাব, অমনি সে মেয়ে দুটো আমার সামনে এসে দাঁড়িয়ে গেল। আমি মেয়ে দুটোকে দেখে থমকে দাঁড়িয়ে গেলাম। আজম কেমন সামনে দুটো মেয়েকে আসতে দেখে আমি পাশ কাটিয়ে চলে আসতে যাব, অমনি একটা মেয়ে হাত উঠিয়ে আমাকে আটকে নিল। আমি অবাক হলাম। কি করছেন? আপনার সাথে কথা আছে। আমার সাথে? কিন্তু আমি তো আপনাদের চিনি না। ওকে তাহলে পরিচয় করি আগে। আমি নিধি, আর ও আমার বান্ধবী নিপু। মার্জিয়ার আব্বু আমার ফুপা হয়। ও আচ্ছা, ওকে ঠিক আছে, এখন আমি যাই। যাই মন, আপনার পরিচয় দিবেন না? আমার আসলে তেমন কোনো পরিচয় নেই। আমি সামান্য একজন কাজের লোক। কাজের লোক মানে? আমি জিনিয়া ম্যামের পিয়ে। নিধি চোখ ছোট ছোট করে রেখে বলল, আচ্ছা, লোক তো আপনিও, এটা সামান্য কাজ হলো, আপনিও না? আচ্ছা, আপনাদের সাথে সাক্ষাৎ করে ভালো লাগলো, আমি এখন যাই। না, আপনার সাথে আমার আরও কথা আছে। দেখুন না, এখানে কত লোক, সবাই আনন্দে মেতে আছে। চলুন আমরা নিচে যাই। কেন? না, তাছাড়া আমাদের পরিচয় সবেমাত্রই হলো। হায় রে মানুষ, আমাকে দেখে কি বাঘ ভাল্লুক মনে হয় যে আমার সাথে যেতে আপনার ভয় করছে? আর এমন না তো যে বাসার বাইরে যেতে বলছি, নিচেই তো যেতে বলছি, চলুন না। মেয়ে মানুষ বাঘ ভাল্লুকের থেকেও ডেঞ্জারাস হয়, বুঝলেন? বাঘ ভাল্লুক তো মেয়ে মানুষের কাছে বাচ্চা। হ্যাঁ, আপনাকে বলছি। এই নিপু, তুই আম্মুকে বলিস আমি নিচে আছি। ওকে, ঠিক আছে। এদিকে জিনিয়ার আগে লাল হয়ে যাচ্ছে, আমার দিকে তাকিয়ে মনে মনে বলছে, সাহস কত বড়, এখানে এসে মেয়ে মানুষের সাথে গল্প লাগিয়ে নিয়েছে। রাফির বাচ্চা, তোকে আমি। জিনি আচমকা রেগে যাওয়াতে পাশে বসে থাকা মিলির নজর জিনের উপর পড়তেই মিলেও ভয় পেয়ে গেল। আপুর এমন লাল মুখ দেখে মিলি বুঝতে পারল না এমনটা কেন হলো। আফরিনকে খোঁচা মেরে বলল, আফরিন, আপুকে দেখ। কি? আপির দিকে তাকা। কেন?
আফরিন জিনের দিকে তাকিয়ে বলল, এই আপুর মুখটা লাল হয়ে গেছে কেমন, আর কেমন সাপের মতো ফোঁসফোঁস করছে, কি হয়েছে রে? আমিও তো বুঝতে পারছি না, আমিও তো মাত্র দেখলাম। আমাকে বলে আসি দাঁড়া, অফিসের কোনো কাজে আবার রেগে আছে নাকি? আম্মু ছাড়া এখন আপুর কাছে যাওয়ার সাহস কার আছে বাবা? হ্যাঁ তাই কর, যা যা। এদিকে আমাকে এক প্রকার জোর করেই নিধি নিচে নিয়ে গেল। এদিকে নিচে এসে আমি বললাম, দেখুন এটা ঠিক হচ্ছে না। আমি এ বাসার কেউ না, বা কোনো আত্মীয় না। আপনার সাথে কেউ দেখে নিলে উল্টাপাল্টা ভাববে। ভয় করছে আপনার? তো করবে না? কিসের ভয়? কলঙ্ক মাখবেন গায়ে সেই ভয়? আপনিও না, এই যুগে কেউ এসবের ভয় পায়? ভাবতে হয়, তাছাড়া কার মনে কি চিন্তা ভাবনা করে কে জানে। সে ঠিক, নিন বসুন এখানে। নিধি বসে আমার হাতটা ধরে বসিয়ে দিল। আমি বসে বললাম, আমার এখন যাওয়া উচিত। আপনার সমস্যা কি? খালি পালানোর মুডে আপনার সাথে একটু সময় থাকলে আপনার কি অনেক বড় ক্ষতি হয়ে যাবে? আমি মনে মনে ভাবছি, এই মেয়েও দেখি কোথায় কোথায় রাগে। বলি, মেয়েদের এই রাগ জিনিসটা কি অটোমেটিক মাথায় ইনস্টল করা থাকে নাকি? নিধি আমাকে চুপ থাকতে দেখে বলে, চুপ করে আছেন কেন? না কিছু না। আপনারা ছেলেরা না মেয়েদের মন বোঝেন না। সেটা কি জরুরি? জরুরি না? বাদ দিন, এখন বলুন আর কি বলবেন। ঘোড়ার ডিম, চুপ করে থাকেন আপনি। অন্যদিকে জিনিয়ার মা তার কাছে এসে বলল, কিরে জিনিয়া, কি হয়েছে? এমন রেগে আছিস কেন? জিনিয়া কোনো কথা না বলে সোজা উঠে গেল। মেয়ে কেমনভাবে রিয়াক্ট করতে দেখে অবাক হয়ে বলল, কি হলো মেয়েটার? কি যে হয় এর, কখন কি হয় কে জানে। আমাকে কখনো বলেও না কিছু। পারি না আমি এই মেয়েটাকে নিয়ে। এদিকে আমি চুপ করে বসে আছি। তা দেখে নিধি বলে, চুপ করে আছেন কেন? আপনি তো বললেন। বাহ, এই কথাটা তো বেশ মানলেন। আচ্ছা, আপনি এমন বেরসিক কেন? কি জানে? আপনাকে না কোনো মেয়ে বিয়ে করবে না, আনরোমান্টিক একটা মানুষ। আচ্ছা রাগ বাদ দিয়ে বলুন, এখন আমরা উপরে যাই। জানি না। সত্যি কেউ অন্য কিছু ভাববে, আমি শুধু শুধু বিপদে পড়তে চাই না। সমস্যা নেই, দরকার হলে আমাকে বিয়ে করে নিন। আমি কি দেখতে খারাপ নাকি? আমাকে মানাবে না আপনার সাথে? এমন কথায় আমি অবাক হয়ে তাকিয়ে আছি নিধির দিকে। কি বলবো বুঝতে পারছি না। আমি নিধির দিক থেকে মুখ ঘুরিয়ে সামনে তাকিয়ে যে কিছু বলতে যাব, অমনি এক লাফে দাঁড়িয়ে গেলাম। আমাকে এভাবে দাঁড়িয়ে যেতে দেখে নিধি বুঝতে পারলো না কিছু। আমাকে সামন দিকে তাকিয়ে থাকতে দেখে নিধিও তাকালো। দেখলো সিঁড়ির সামনে জিনিয়া দাঁড়িয়ে আছে। জিনিয়াকে দেখে নিধি উঠে গেল। যাওয়ার আগে আমাকে আস্তে করে বলে, গেল, কাল কথা হবে। কাল যেন এমন বাহানা দেখাবেন না। আমাকে কথা বলে নিধি চলে গেল। আমি সোজা দাঁড়িয়ে আছি, ভয় যেন পা কাঁপছে। জিনিয়া 2 হাত মুঠো করে আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। জিনের মুখ দেখে আমি আরো ভয় পেয়ে গেলাম। এমন রাগি চেহারা হয়তো এর আগে দেখিনি। টমেটোর মতো লাল হয়ে আছে, যেন টোকা দিলে ঝরঝর করে রক্ত পড়বে। জিনি আমার সামনে এসেই দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমার একদম মুখের কাছে মুখ এনে জিনি আমার দিকে তাকিয়ে আছে। আমি ভয় ভয়ে বসে পড়লাম। কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। জিনি আচমকা বসা অবস্থায় আমাকে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল। আমি গালে হাত দিয়ে অবাক হয়ে তাকিয়ে আছি। এবারে থাপ্পড়টা একটু জোরেই লেগেছে মনে হয়। আমি জিনিয়ার দিকে তাকিয়ে কিছু বলার সাহসও পাচ্ছি না। হঠাৎ কি হলো জিনিয়া ম্যাম, সেটাই তো বুঝতে পারছি না। ম্যাম আপনার কি হয়েছে? এ কথা বলতে আরেক গালে ঠাস করে আরেকটা বসিয়ে দিল। এবার 2 গালে হাত দিয়ে মহাশয়ের মতো বসে আছি। জিনিয়ার আগে ফোঁস করেই যাচ্ছে। দোতলা থেকে মিলিরা লুকিয়ে এসব দেখে চলেছে। আর শিখা বলে, আই মিলি, কি হচ্ছে রে? আপু তো থাপ্পড়ের লাইন লাগিয়ে দিবে মনে হয়। চুপচাপ দেখে যা, আমার তো কাহিনী সুবিধার লাগছে না। এবার একটু একটু মাথায় আসছে মনে হয়। কি কথা আমাদের বল। পরে বলছি, নে এবার চল এখান থেকে। যা বোঝার বুঝে গেছি। এবার আপু আমাদের দেখে নিলে রাফি ভাইয়ের জায়গায় আমরা থাকবো, কিন্তু চল কেটে পড়। মিলিরা চলে গেল। জিনের রাগ যেন কমছে না। আমার কলার ধরে আমাকে দাঁড় করে চিল্লিয়ে বলল, এত বড় সাহস তোর হয় কি করে? বাসার লোকজন সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। তবে ভাগ্য ভালো, বাসার মেন সব লোক ছাদে। আমি আশেপাশে দেখে বললাম, আপনারা কি দেখছেন? যার যার কাজে যান, এখানে সার্কাস হচ্ছে নাকি? যিনি আমার কলার ধরে ঝাঁকে দিয়ে বলল, ওদিকে কি, এদিকে আমার দিকে তাকা। ম্যাম শান্ত হন আগে, সবাই দেখছে। স্টপ, হারামি কোথাকার। মেয়েটার সাথে কি করছিলি ওর সাথে? এত বড় সাহস কি করে হয় তোর? আমি মনে মনে বললাম, আচ্ছা এই ব্যাপার, যা ভেবেছিলাম তাই হলো। কিন্তু আসল লোকের হতে পারলাম, এবার বাঁচা আমার মুশকিল। থাপ্পড় আরও হালিখানিক খেতে হতে পারে, যারা দেখছি মুখে।
চুপ করে আছিস কেন? আনসার মি। ম্যাম আমার কি দোষ? আমাকে জোর করে নিয়ে আসছে, আমি অনেকবার মানা করছি। ওই তুই কুচি খুকি যে তোকে জোর করে নিয়ে আসবে? আমাকে পাগল পেয়েছিস গাধা আমি? সরি ম্যাম। সরি সরি বললে সব হয়ে গেল? তাহলে আচ্ছা নিন, দরকার হলে আরো কয়েকটা মেরে নিন। বলা দেরি তো মারা দেরি না। ঠাস করে আমার গালে মেরে দিল। আমি গালে হাত দিয়ে মনে মনে বললাম, এটা কোনো কথা? বললাম বলে মেরে দিল? একটু দয়া মায়া নাই নাকি? এমনিতে দুইটা খেয়ে অবস্থা নাজেহাল, এখন তো গালটা টনটন করছে। সত্যি সত্যি মারলেন? তো আদর করব? ইচ্ছে হচ্ছে থাপড়িয়ে তোর গালের নকশা পাল্টে ফেলি। ম্যাম সত্যি? তোর সত্যের কপালে মনে হচ্ছে আমি গুলি করি। যিনি আমাকে ছেড়ে রাখে একবার এদিক ওদিক হাঁটছে, আবার ওদিকে। আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি আর মনে মনে ভাবছি, গাল মনে হয় বাঁকা হয়ে গেছে, ব্যথায় কিছু বোঝাও যাচ্ছে না। আরে মায়েরে, কোন বিপদে ফেলে দিল আমাকে। এখন আমি এই বিপদ থেকে আজ বাঁচলে হয়। যিনি রাগী কণ্ঠে এসে বলল, কি কি কথা বলছিলেন? কিছু না। দেখুন মাথা খারাপ হয়ে আছে, ইচ্ছে হচ্ছে আরো দুটো কষে মারি। কথাটা শুনেই আমি একলাপে সরে গালে হাত দিয়ে দাঁড়িয়ে পড়লাম। জিনিয়া বলল, কি হলো? কিছু না, আমার গালা লোড নিতে পারবে না, এমনিতেই ফুলে হয়ে গেছে। ওই আপনাকে কি বলছি আমি? কি কথা বলছিলেন? সত্যি আমার কোনো দোষ নেই, মেয়েটা আমাকে জোর করে নিয়ে আসছে। আমি বারবার চলে যেতে চাইলাম, যেতেই দেয়নি। জিনে কিছু না বলে রাগে চোখে তাকিয়ে আছে। সে আগুনের তাপে চারদিক গরম হয়ে উঠেছে। আমি হঠাৎ খেয়াল করলাম, এমন নীরব ভয়ানক চেহারায় এক ভয়ানক মায়া কাজ করছে। এই রাগী মুখটা লাল রক্তের বর্ণ ধারণ করে ফুলের মতো ফুটে উঠেছে। গালে হাত দিয়ে আমি এই মায়াময় মুখটা দেখে চলেছি। যিনি আমার কাছে এসে রেগে বলল, হোয়াট? কি দেখছেন? হ্যাঁ বলছি, হা করে তাকিয়ে কি দেখছেন? আপনাকে। চিনি অবাক হয়ে বলল, আমাকে? আমাকে কি দেখছেন? আপনাকে দেখতে অনেক সুন্দর লাগছে, আপনি রাগলেও না আপনাকে আরো বেশি সুন্দর লাগে। কথাটা শুনে জিনিয়া যেন 440 ভোল্টে শক খেলো। জিনিয়ার রাগ যেন মুহূর্তেই মাঝে গায়েব হয়ে গেল। রাগে লাল মুখটায় আচমকা লজ্জার লাল আবা চেয়ে পড়েছে। জিনিয়া মনে মনে বলল, কি কি বলছে? সুন্দর? আমাকে সুন্দর লাগছে? জিনিয়া লজ্জায় লাল হয়ে উঠল মুহূর্তের মাঝে। মুখ করে বিড়বিড় করে বলল, হারামি, মেয়ের সাথে এখানে বসে প্রেমালাপ চালাচ্ছিল, এখন আবার আমাকে এসব বলছে, তাও আবার এই কথা আমার মুখের উপর বলল। কেমন যেন লাগছে হনুমানটার কথায়। বুকের ভেতর ধুকপুক করছে কেন এত? রাগটাও হচ্ছে না আর। পাগল নাকি? এমন কথা কেউ এভাবে বলে? আর আমি ওর বস না? সাহস কত বড়, আমাকে এসব বলে। কিন্তু তাও আমার রাগ হচ্ছে না। লজ্জা লাগছে কেন এত? কি হচ্ছে? মনে হচ্ছে পালিয়ে যাই এখান থেকে। এদিকে আমি চমকে উঠলাম আর মনে মনে বললাম, এরে কি বলে ফেললাম আবার? মায়ের বসে মুখ থেকে মনের কথা বেরিয়ে গেল রে। না, এবার মনে হয় আমার বাঁচার হলো না। এবার উপরে টিকিট কনফার্ম। ম্যাম। কি হয়েছে? আমি একটু অবাক হলাম। ম্যামের কণ্ঠ হঠাৎ নরম নরম লাগছে কেন? রাগ কি কমলো নাকি? কিন্তু এই অসম্ভব কাজ হলো কি করে? আজব ঘটনা তো। ম্যাম, আপনার উপরে যাওয়া উচিত, সবাই আপনাকে না দেখতে পেয়ে খোঁজাখুঁজি করবে। জেনে আমার দিকে তাকিয়ে আমার সামনে এসে বলল, একটা কথা মাথায় ঢুকিয়ে রাখবেন, যদি কখনো কোনো মেয়ের সাথে আর এমন কথা বলতে দেখেছি, তাহলে এর পরিণাম আরো ভয়ানক হবে। এ আর বলতে, আর জীবনে এ কাজ করার সাহস আছে নাকি? নো টেনশন, কথা তো দূরের কথা, ছায়াও পারাবো না। আর একটা কথা, জি। ওই মেয়ের আশেপাশে যেন না দেখি আর। ওকে। যিনি আমার মুখের দিকে তাকিয়ে দেখলো এখন আমি মুখে হাত দিয়ে আছি, বেশ ফুলে গেছে। যিনি নিজের হাতের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, আমার হাতটাই তো ঝিনঝিন করছে। রাগের মাথায় মনে হয় একটু বেশি জোরে মেরে বসেছি। বেশ করেছি। আর আমি এখানে এসে ইটিস পিটিস শুরু করেছে। আমার পিয়ে হয়ে অন্য মেয়ের সাথে এইসব বান্দর একটা। এদিকে মিলি সহ সবাই বসে সামনে গানের আয়োজনে মেতে উঠেছে। মিলি খেয়াল করলো সে মাঝে মাঝে সামনের দিকে কয়েকটা মেয়ের দিকে বারবার তাকিয়ে আছে। এর দিকে মিলির আচমকা রাগ হয়ে গেল, কিন্তু এত লোকের মাঝে কিভাবে কিছু বলবে। সে মনে মনে বলল, ইচ্ছে হচ্ছে হারামিটাকে জেনি আপুর মতো কয়েকটা বসিয়ে দিই। পাশে শিখা আর আপনি চোখ এড়ায়নি মিলির এই পরিস্থিতিতে। ওরা এসে বলল, কি রে চলছে? কি চলবে? কি আর চলবে, মনে হয় কারোর মন জ্বলার গন্ধ পাচ্ছি। কার? দেখছিস শিখা কেমন না জানার ভান করছে। আমরা বুঝি না মনে হয়। কিছু করো, না হলে দেখবে হাত থেকে কবে চলে যাবে। এখনো সময় আছে। ওই দেখ মেয়েদের দিকে কেমন তাকাচ্ছে, মেয়েগুলো কম না, দেখ দেখ। মিলি শুধু তাকিয়ে আছে, মনে মনে খুব রেগে আছে মিলি। সবাই বুঝতে পারে, কিন্তু আজ পর্যন্ত এই গাধাটা কিছু বুঝতে পারে না।
মিলি উঠে শিখার সামনে গিয়ে বসলো। পাশের সোফায় সিয়াম বসে আছে। মিলি সিয়ামকে ডেকে বলল, এই যে নায়ক মশাই, দেখা হয়েছে? সিয়াম মিলির দিকে তাকিয়ে হেসে বলল, কিরে কি হলো? কিরে তোর মুখ এমন গোমরা হয়ে আছে কেন? তোর জানা লাগবে না। তা দেখা হয়েছে? ওই যে রমণী, যা এতক্ষণ চোখ খুলে দেখছিস। ধুর, কি যে বলিস। তবে দেখ, সুন্দর আছে, কিন্তু মনে হয় একটা লাইন হবে, বুঝলি? মিলি কথাটা শুনে আরো রেগে গেল। সিয়ামের দিকে রাগে দৃষ্টিতে তাকিয়ে আস্তে করে বলল, সিয়াম, মার খাবি তুই। কেন? জানি না, তো তুই আমার হাতে মার খাবি, হারামি কোথাকার। আরে কি হয়েছে বলবি তো? ঘোড়ার ডিম হয়েছে, কথা বলবি না আমার সাথে, হারামি একটা। মিলি রেগে উঠে গেল। এদিকে সিয়াম তো অবাক হলো কি মিলির হঠাৎ এসে রাগ দেখিয়ে চলে গেল। কিছু না বললে বুঝবে কি করে? মেয়েদের এই অর্ধেক কথা কে বুঝতে পারবে ভাই? অন্যদিকে মন্ত্রীর সাথে কন্ট্যাক্ট করে লোকগুলো বিয়ে বাড়ি থেকে কিছু দূরে এসে গাড়ি থেকে নেমে একটা জায়গায় বসে আছে, পুরনো কারখানা টাইপের মতো। সামনের চেয়ারে বসে মদের গ্লাস হাতে গ্রুপের বস বলল, কি খবর ওদিকে? পুরো বাসার চারিদিকে পুলিশের পাহারা, ওখানে ভেবে যাওয়া যাবে না? তাহলে আমাদের বাইরে অপেক্ষা থাকতে হবে, কিন্তু হাতে সময় কম, অন্য পথ বের করার লাগবে। তাহলে কি করবো বস? পুরো এলাকার কারেন্ট নাই করতে হবে, অন্ধকারে কাজ সেরে ফেলতে হবে। কিন্তু ভেতরে যা জেনারেটর আছে সেগুলো চালু করে যাবে। কিছু সময় তো লাগবেই। কারেন্ট গেলে কিছু লোক ভিতরে ঢুকে জেনারেটরের দিকেটা সামলাবি, ততক্ষণে মেয়েটাকে গায়েব করে দিবি। বস, প্ল্যান রিল্যাক্সে হলেও মন্দ না। ওকে, রেডি হয়ে নে, চল সবাই। এদিকে এখন আমি আর জিনিয়া বাইরের সোফায় বসে আছি। বাসে একজন কাজের লোক একটা মেডিসিনের বক্স এনে জিনিয়াকে দিল। জিনিয়ার লোকটাকে চলে যেতে বলল। আমি এটা দেখে মনে মনে বললাম, কি মেয়ে এটা? এই মারে আবার এই মলম লাগায়, যখন খুশি রাগ দেখায়, আবার যখন খুশি ভালো হয়ে যায়। আমি না পাগল হয়ে গেছি, না হলে খুব জলদি পাগল হয়ে যাব। আমার মতো এই ছোট্ট বালক আর নিতে পারছে না এসব প্রেশার। জিনিয়া বক্স থেকে একটা এক্সপ্রে বের করে বলল, দেখি এইদিকে মুখটা আনুন তো। আমি সেটা না করে হাত বাড়িয়ে বললাম, আমাকে দিন, আমি নিয়ে নেব। বললাম না এদিকে আনতে? আপনি উপরে যান, আমি সব লাগিয়ে নেব। সামান্য কাজ, তাছাড়া সামান্য বিয়ে আমি, শুধু শুধু আপনি কেন? মনে হয় থাপ্পড় কম হয়ে গেছে। বলে কি, এরপরেও কম হয়েছে? বলি মানুষ দিনে তো মনে হয় এতগুলো ভাতও খায় না যতগুলো আমি থাপ্পড় খাই। বলে কিনা কম হয়ে গেছে। সে আমার একটু বিষ দে, 2-3 দিনের জন্য মরে যাই। আমি মুখটা কাছে এনে আস্তে করে বললাম, ম্যাম আমি করে নিতাম। জিনিয়া কিছু বলল না, আমার গালের দিকে তাকিয়ে দেখলো বেশ ফুলে গেছে। জিনিয়া মনে মনে বলল, মাথা গরম করে ফেলে আমার। কি দরকার ছিল মেয়েদের সাথে কথা বলার? কিন্তু আমার এত রাগ হলো কেন সেটাই তো মাথায় আসছে না। না, রাগ তো হবেই, আমার পিয়ে অন্য মেয়ের সাথে তো কথা বলতে পারে না। জিনিয়া এক্সপ্রেটা হালকা মেরে ওষুধ লাগিয়ে দিল। আমি জিনিয়ার দিকে এক পলক তাকিয়ে আছি। এমন সুন্দরীকে কাছ থেকে দেখার সৌভাগ্য আর কবার হয়, তাই সুযোগকে কাজে লাগানোই শ্রেয়। তবে এই সৌন্দর্য এতই মায়াময় যে না চাইতেও হারিয়ে যাওয়া অতি সামান্য বিষয়। জিনিয়া হঠাৎ করে খেয়াল করলো আমি ওর দিকে তাকিয়ে আছি। এটা দেখে জিনিয়া নার্ভাস হয়ে গেল। জিনিয়া খেয়াল করলো আমার খুব কাছেও। মনের ভিতর অজানা স্রোতের বেগ যেন উল্টো ধারে চলা শুরু করে দিয়েছে। ফর্সা মুখ লাল রঙের লজ্জা চাদরে ঢেকে গেছে যেন। আর এদিকে আমি মনে মনে ভাবছি, এই যে আবারও ম্যামের গালটা লাল টকটকে হয়ে উঠছে। না না, এমন সুন্দরী মেয়ের রূপের ওপর আবারও মায়াভর করলে আমি কি করে ঠিক থাকতে পারি? ম্যামের এই নরম গালটা না একবার যদি শুতে পারতাম, একবার যদি অনুভব করতে পারতাম এই লাল টসটসে গালের উষ্ণতা, মনে হয় 1000টা বছর তাতে পার করে দেওয়া যেত। সামনে এমন পরীর মতো একটা মেয়ে বসে থাকা সত্ত্বেও একে শুয়ে দেখার ক্ষমতা আমার নেই। হাত বাড়ালেই ধরতে পারি, কিন্তু সে সাহস আমার নেই। এই ব্যথার থেকে আরও বড় ব্যথা কি হতে পারে? এমন রাগে মেয়ের হাতটাও যে এমন তুলোর মতো নরম, তা আগে বুঝতে পারিনি। ইচ্ছে হচ্ছে ম্যামকে বলি, আমার ওষুধের দরকার নেই, আপনার এই নরম হাত দুটো আমার গালে জড়িয়ে রাখুন। আমি এমন 1000টা থাপ্পড় খেতেও রাজি আছি। আমি যেন জিনিয়ার মায়া হারিয়ে চলেছি। যিনি আমার এই অপলক চাহনির বিরুদ্ধে আর থাকতে না পেরে চোখ নামিয়ে নিল, আর মনে মনে বলল, কি হচ্ছে এসব? বারবার কেমন আমি ওর চোখে চোখ রাখার সাহস পাই না। সামান্য পিয়ে, তার চোখের কাছে আমি কেন পরাজিত হই বারবার? যেন আমার চোখ, আমার সকল ইন্দ্রিয় ওই চোখের কাছে এক নারীরূপী দুর্বল বাচ্চার মতো নিজেকে বিলিয়ে দেই। এমনটা কেন হয়? কি হচ্ছে এসব? জিনিয়া নিচের দিকে চোখ রেখেই বলল, দেখা হয়েছে নাকি আরো দেখবেন? আগে কখনো আমাকে দেখেননি। আমি চমকে উঠলাম। এক হাত দূরে সরে গিয়ে কিছু বলতে যাব, অমনি কারেন্ট চলে গেল। কি হলো এখন? আমি আর কিছু বলতে পারলাম না। জিনিয়াও বসে আছে অন্ধকারে। এদিকে কিছু লোক জেনারেটর অন করতে গেল, দেখলো তার কাটা।
ছাড়তে 4-5 মিনিট সময় লাগবে। এদিকে গেটের এক পাশ দিয়ে কিছু লোক অন্ধকারে একজনকে গাড়িতে তুলে নিয়ে গেল। কিছু দূর গেলে একজন বলল, কেটে মেয়েটা তো ভারী কেন, কি খায় রে মেয়েটা? সে তোকে জানা লাগবে না, বসকে কল কর, বল কাজ হয়ে গেছে, কোথায় নিয়ে আসবো। আচ্ছা। জিনিয়া মনে মনে বলছে। কি হলো, চুপ হয়ে গেল কেন? এর মাঝে কারেন্ট আবার চলে আসলো। জিনিয়ার নজর সামনে পড়তেই দেখলো আমি সেখানে নেই। জিনিয়া অবাক হয়ে দেখলো চারদিকে কোথাও আমি নেই। রেগে বিড়বিড় করে বলল,